আমাদের আজকে আমাদের কোর্স মডিউলটা দেখি কি অবস্থা। তো ওকে, তো আমরা পার্ট 2 পর্যন্ত কমপ্লিট করছিলাম। পার্ট 2 তে তো খুব বেশি কিছুই ছিল না, জাস্ট বেসিক কিছু ধারণা ছিল। এখানে অনেকে মনে করতে পারেন গুগল ক্রোম এক্সটেনশন কি। গুগল ক্রোমে বেশ কিছু এক্সটেনশন আমরা ইউজ করি যেগুলো আসলে আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সেগুলো আমরা পার্ট বাই পার্ট ক্লাসে দেখবো। আপাতত গুগল ক্রোম ব্রাউজারটা যখন ইনস্টল থাকবে আমরা বাকিটা দেখে নিব। ওকে, সো আমরা পার্ট 3-তে মাইক্রোসফট অড অ্যান্ড গুগল ডক্স বেসিক, সো মাইক্রোসফট অডও দেখবো, গুগল ডক্সও দেখবো। তার পূর্বে আমি অলরেডি জানতে পারছি যে আপনারা অধিকাংশই আছেন তানবির একাডেমি অলরেডি, যারা অফিস অ্যাপ্লিকেশনের ক্লাসটা করে ফেলছেন। আচ্ছা, আমি জাস্ট একটু দেখে নিব যে ক্লাসটা করেন নাই কে কে, অফিস অ্যাপ্লিকেশনের ক্লাসটা করেন নাই কে কে। মানে আমি জানতে চাচ্ছি যে যদি আপনারা অফিস অ্যাপ্লিকেশনের ক্লাসটা করে ফেলান, তাহলে আমি অফিস অ্যাপ্লিকেশনের পার্টগুলো একটু দ্রুত শেষ করার চেষ্টা করব। ওকে, সেটাতে আপনাদের জন্য সেটা সব থেকে ভালো হবে। ওকে, সো আমি করেন নাই কে কে এমন কেউ আছেন কিনা, শুধুমাত্র তারা হ্যান্ড রাইজ করলে হবে। ওকে 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 ওকে, সো সমস্যা না, আমরা ম্যানেজ করে নিব আমাদের মতো করে। ওকে, সো আমাদের আজকে মাইক্রোসফট ওয়ার্ড, এইটা আমরা সবাই জানি যে আমাদের পিসিতে যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করি, সেটা 2010 হতে পারে, 13 হতে পারে, 16 হতে পারে, 19 হতে পারে, যেটাই যাই ইনস্টল করি না কেন, সেখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড অবশ্যই থাকে। ওকে, আর গুগল ডোকসটা কোথায় পাবো? গুগল ডোকসটা আমরা আমাদের যে জিমেইল অ্যাকাউন্ট আছে ওই জিমেইল অ্যাকাউন্টে আমরা গুগল ডোকস অ্যাভেলেবেল পাবো। বোঝানোর স্বার্থে আমি এখানে আমার জিমেইল অ্যাকাউন্টটা ইনস্টল আছে, আমি এই গুগল অ্যাপস থেকে ক্লিক করে দেখেন এই যে গুগল ডোকস পেয়ে যাবো। এটা নর্মালি আপনাদের এরকম নিচের দিকে থাকতে পারে। আমরা যেহেতু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গুগল ড্রাইভ এই টুলগুলো সব থেকে বেশি ইউজ করি, যে কারণে একটু উপরের দিকে জাস্ট কিভাবে এই যে ডোকসের উপরে চেপে ধরলাম, ধরে আমি যে পজিশনে রাখবো সেই পজিশনে রাখতে পারবো। ওকে, সো এই কারণে উপরের দিকে এনে রাখলাম। ওকে, সো ডোকস নিয়ে আমরা পরবর্তীতে দেখি। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু করি। সো মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনার আহ, মানে পিসিতে ইনস্টল থাকে তাহলে আপনি ইজিলি ভাবে কাজ করতে পারবেন। এখন দেখি আমরা নিউ ফাইলটা কিভাবে নিব। কয়েকটা পদ্ধতিতে নিতে পারি নিউ ফাইলটা। যেরকম আমরা, আমাদের যদি ইনস্টল থাকে পিসির ফাঁকা জায়গা ডান ক্লিক করে নিউ থেকে এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল নিতে পারি। ওকে, যেরকম এখানে দেখেন এক্সেল আছে, মাইক্রোসফটের বাকি যে প্রোডাক্টগুলো সব আছে, যার ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টসও আছে। সো আমরা আজকে যেহেতু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস নিব, সো আমরা এটার উপরে ক্লিক দিব। দেওয়ার সাথে সাথে দেখেন এটাকে আমাকে রিনেম করতে বলতেছে। সো আমি নামটা চেঞ্জ করে দেই। ওকে, জাস্ট তানভীর একাডেমি করে দিলাম নামটা। ব্যাস দিলে সব থেকে ভালো। তো যাই হোক, আমরা দিলাম। আরেকটা সিস্টেমে আমরা নর্মালি নিয়ে থাকি, এখানে যে সার্চ বারটা আছে এখান থেকে অড লিখতে পারি। ওকে, অড লিখে এই যে অডটা চলে আসছে অ্যাপস, এটার উপরে ক্লিক দিই। ক্লিক দিলে আমাদের সামনে একটা ওপেন হয়ে যায়, যার ভিতরে আমাদের প্রিভিয়াস যত ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা এখানে দেখতে পারি, হিস্টোরিতে আর কি, রিসেন্টে। আর আমরা যখন একটা ব্ল্যাঙ্ক ফাইল নিব, সাপোজ এখানে দেখেন অলরেডি বেশ কিছু ফাইল টেমপ্লেট আছে, পাশাপাশি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে। সো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এর উপরে ক্লিক দিতে পারি, এভাবেও একটা ফাইল নিতে পারি। তো দুইটা সিস্টেম বললাম, এই দুইটা সিস্টেমে আমরা ফাইল নিতে পারি। তবে দুইটার ভিতরে পার্থক্য কি একটু বলি। প্রথমে যেটা নিলাম, প্রথমে যে পদ্ধতিতে যেটা নিলাম, এইটাতে আপনার ফাইলটা অলরেডি সেভ আছে, আর এইটাতে আপনার ফাইলটার কোনো সেভ নাই। ওকে, এইটাতে আপনার ফাইলটা ডেস্কটপের উপরে, মানে আপনার সি ড্রাইভে এটা সেভ অবস্থায় আছে, এই ফাইলটা সি ড্রাইভে এখন আছে। বাট এইটার এখনো পর্যন্ত কোনো সেভ নাই, কোনো লোকেশন নাই, কিছুই নাই। এমনকি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের নামও এখনো চেঞ্জ করা হয় নাই। সো আপনি যদি এখন কন্ট্রোল এস দেন, শুরুতে নেওয়ার পরে কন্ট্রোল এস দিবেন, তাহলে আপনার ফাইলটা সেভ করার অপশন পাবেন। এখন আপনাকে বলবে যে কোথায় সেভ করবেন, মানে এই ফাইলটা
আপনার পিসিতে কোথায় কোন ড্রাইভে রাখবেন, যেরকম নর্মালি পিসিতে যাওয়ার পরে আমরা যদি দেখি দিস পিসি, এইটা হলো সি ড্রাইভ, বাকিগুলো আপনার হার্ড ডিস্ক। সো সি ড্রাইভে আপনি অবশ্যই রাখবেন না, অন্য কোনো ড্রাইভে আপনি রাখার চেষ্টা করবেন আপনার হার্ড ডিস্কে, কারণ উইন্ডোজ দিলে কারণ সি ড্রাইভ চলে যায় আর বাকি ড্রাইভগুলো নর্মালি থাকে। সো আমরা কি করব, বাকি যে কোনো ড্রাইভে রাখার চেষ্টা করবো, ওকে। সো যে কোনো দুইটা পদ্ধতিতে নিতে পারেন, আমি নর্মালি বেশিরভাগ সময় এভাবে নিয়ে থাকি। তানভীর একাডেমি, এই যে ফাইলটা ওপেন করলাম। সো ফাইলটা ওপেন করার পরে আমি মনে করি আমাদের এই সবার কাছে এরকম স্টাইলে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডটা দেখায়, ওকে। আমি আপনাদেরকে একটু বেসিক ধারণা দিব, কারণ আমি জানি না আপনাদের এই বেসিক ধারণাগুলো আছে কিনা। তারপরে আমি একটু বেসিক ধারণা দিব। আমি যখন ফাইলটা ওপেন করছি, সো আমার সামনে একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে। সো এই ড্যাশবোর্ডে, বা আমরা যেভাবে দেখতে পাচ্ছি সবার সামনে এরকম ভাবে অনেক সময় হয় না, কারণ দেখবেন যে ব্ল্যাক মোডে আছে, আমরা হয়তো বা অনেক ভিডিও দেখছি তার এমএস ওয়ার্ডটা ব্ল্যাক দেখা যাচ্ছে বা অন্যান্য। আমরা এই ছোট ছোট বিষয়গুলো আজকে একটু শিখি যে আসলে কেন দেখা যায় বা কেন দেখা যেত বা কেন দেখা যাবে ভবিষ্যতে, আমরা সেটাও করে নিতে পারি, ওকে। সাপোজ এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ডের, এই যে উপরে, সো এইটাকে বলে রিবন, ওকে। এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন এইটাকে বলে রিবন। রিবনে যে পার্টগুলো দেখেন, এখানে ফাইল লেখা, হোম লেখা, ইনসার্ট লেখা, ড্র লেখা, এগুলোকে বলে ট্যাব, ওকে। সো আবারও বলি, উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রিবন। এই রিবনে আমরা যেগুলো পাচ্ছি এগুলোকে বলে ট্যাব, যেরকম হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব, ডিজাইন ট্যাব, এগুলোর নাম হলো ট্যাব। আবারও বলি, রিবন আর ট্যাব, আমরা দুইটা জিনিস দেখলাম, এটাকে বলে রিবন আর এগুলোকে বলে ট্যাব, ওকে। উপরে যে কালারটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ব্লু কালার, আমি আবার একটু কালার সম্পর্কে কম বুঝি, যাই হোক, হতে পারে ব্লু মনে হয়। সো এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছেন এইটাকে বলে থিম কালার, ওকে। এই থিম কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি, ওকে। এর বাম সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে টুলগুলো, এইগুলোকে বলে কুইক অ্যাক্সেস টুল, ওকে। আমরা এগুলো চেঞ্জ করাও দেখবো, কুইক অ্যাক্সেস টুল বার থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা এই যে পেজটা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের সেই মাইক্রোসফট ওয়ার্ডের যে পেজটা, এটা এই পেজে আমরা একটা স্কেল দেখতে পারতেছি এখানে, তাই না? একটা স্কেল আছে। সো এই স্কেলটা অনেকের সামনে দেখবেন যে আছে, অনেকের ওয়ার্ড আছে, আবার অনেকের ওয়ার্ডে নাই। যদি না থাকে তাহলে আনবেন কি করে, আর যদি থাকে তাহলে আবার রিমুভ করবেন কি করে? দুইটা সিস্টেম দেখায়। কন্ট্রোল এইচ বাটন প্রেস করবেন আপনার, সরি, স্কেল স্কেল, আচ্ছা একটু পরে দেখতেছি। এটা প্রথমে দেখে নেন, এটাকে বলে স্কেল, ওকে। সো স্কেলটা আমাদের অনেক সময় থাকতে পারে, না থাকতে পারে, আমরা আনবো। তার আগে একটু দেখে আসি আমাদের নিচের দিকে, আচ্ছা এই, ওকে, ওয়েট ওয়েট, ওকে। সো আমাদের নিচের দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ডে, এইটাকে বলে জুম ইন জুম আউট, ওকে। নর্মালি বাই ডিফল্ট আমাদের 100% থাকে পেজটা, এই যে পেজটা জুম 100% থাকে। আর যদি আমি কোনোভাবে ছোট করতে চাই, কোনো একটা প্রয়োজনে আমার অনেক সময় ছোট করতে হতে পারে, মানে জুম আউট করতে হতে পারে, তখন আমরা কি করব, এই যে দেখেন এই যে জুম আউট হচ্ছে, ওকে। সো আর যদি জুম ইন করতে হয় তাহলে প্লাস চিহ্নের উপরে ক্লিক দিব। সব সময় দেখবেন যে এরকম 100% থাকে, যদি 100%-এর বেশিও করতে চাই অনেক সময় প্রয়োজন হতে পারে, আমি এই প্লাস চিহ্নের উপরে ক্লিক দিব, আমার বাড়তে থাকবে, ওকে। এরপরে আমাদের এটা কোন স্টাইলে দেখতে চাচ্ছি সেটা এখানে আছে, ওকে। কোন স্টাইল বলতে এখন যেটা আছে এটার এই এই যে স্টাইলটা আছে হলো প্রিন্ট লেআউট মোডে, ওকে। মানে এইটা হলো প্রিন্ট মোড। আমরা প্রিন্ট মোড বলতে কি বোঝাই, একটা A4 পেজ যদি আমি প্রিন্ট করি, সো প্রিন্ট করার পর আমাদের সামনে কিভাবে দেখায়, জাস্ট লাইক সেইভাবে দেখাচ্ছে, এটা মনে হচ্ছে একটা A4 পেজ, তাই না? এরপরে আর কি কি মোড আছে দেখেন, এইটা হলো রিডিং মোড, তার মানে বইয়ের পেজ যেরকম স্টাইল হয় না, সেরকম বইয়ের পেজ কি হয় যে আমরা বইটা খেলানোর পরে দুই সাইডে দুইটা পেজ থাকে, সো কিছুটা সেরকমই হবে। বাট এখানে যেহেতু একটা পেজ আছে যে কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, এই দেখেন এই একটা পেজের কারণে বোঝা যাচ্ছে না, বাট এইগুলো নেক্সট পেজ হতে থাকবে, ওকে। এরপরে এই সাইডে যেটা আছে সেটা হলো ওয়েব লেআউট, ওকে। আমি ওয়েব লেআউটটা বোঝানোর জন্য আমি এখানে যাই, ওকে। সাপোজ এটা একটা ওয়েব লেআউট মোড। এখানে যেটা আছে আপনাদের যে কোর্সের লিঙ্কটা আছে বা কোর্সের যে পেজটা আছে, এই যে
সো এটা ফুলটা ওয়েব লেআউট মোড। এটা বোঝানোর জন্য বলি যে বিষয়টা কি, আমাদের এই কোর্সের শুরু থেকে, এখান থেকে কোর্সের মোটামুটি যে ডিটেলসটা আছে টাইটেল থেকে শুরু করে আমি যদি শেষ অংশ পর্যন্ত, এই পর্যন্ত এই কোর্সের সমস্ত টপিকস গুলো এখানে আছে, বা সব ডিটেলস গুলো এই পর্যন্ত আছে, বাট এইটা যদি আমি একটা এমএস ওয়ার্ডে নিতে যাই দেখা গেলো 2 থেকে 3টা পেজ হয়ে যাবে। সে 2 থেকে 3টা পেজ এইভাবে আলাদা আলাদা ভাবে হয়ে যাবে কিন্তু, বাট এইটা যদি আমি ওয়েব লেআউট মোডে দেখি তাহলে জাস্ট একটা পেজে শো করবে, সেই 2 থেকে 3টা পেজের ডাটা একটা পেজে শো করবে। সেই ওয়েব লেআউট মোডটা কেমন, এই যে, ক্লিয়ার বুঝতে পারছেন হয়তোবা ওয়েব লেআউট মোড বলতে কি বোঝাচ্ছে। এইটা যদি আমরা এমএস ওয়ার্ডে নেই 2 থেকে 3টা পেজে শো করবে, বাট ওই 2 থেকে 3টা পেজ ওয়েব লেআউট মোড নিলে জাস্ট একটা পেজ আকারে এভাবে শো করবে, জাস্ট লাইক। আমি বোঝানোর জন্য এখান থেকে একটু দেখানোর ট্রাই করি, এইটা সম্পূর্ণটা কপি করলাম, এখানে সে পেস্ট করে দিলাম। ওকে, এটা কয়টা পেজ আসছে দেখি, অনলি 2টা। আচ্ছা দাঁড়ান, না আরো কয়েকটা পেজ আসছে দেখেন, যাক অনেকগুলো পেজ আসছে। এখন এইগুলো আমরা বাই ডিফল্ট প্রিন্ট লেআউট মোডে আছি, তার মানে আমরা যদি এমএস ওয়ার্ড যে ফাইলগুলো A4 পেজে প্রিন্ট করি তাহলে যেভাবে দেখায় একটার পর একটা পেজ থাকবে। ও আচ্ছা, আর তাহলে একটু ইয়েটা দেখে আসি, রিড মোডটা দেখে আসি, মানে বইয়ের পাতা যেটা, ওটা দেখেন। এই একটা পাতা, এই একটা, এই একটা, দেখেন এই যে বইয়ের পাতা দেখছেন, আমি কার্সেল ঘুরাচ্ছি, শুধুমাত্র একের পর এক আসতেছে এই যে। এরপরে পেজ পেজ লেআউট মোডে দেখেন, এখানে কোনো পেজ নাই, একটা পেজে সব, এই যে সব কিছু একটা পেজে, এখানে আলাদা কোনো পেজ নাই দেখেন। দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। আর বাই ডিফল্ট আমাদের পেজ লেআউট মোডে থাকে, সরি প্রিন্ট লেআউট মোডে থাকে, প্রিন্ট লেআউট মোডের অর্থ হলো পেজ বাই পেজ আকারে থাকে। ওকে, সো আমি হয়তো বা বিষয়টা, এই মুডের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে কোনটাকে কোন মুড বলে। ওকে, তো এরপরে আমাদের বেসিক আরেকটু ধারণা নেই আমাদের আচ্ছা, যেটা বলতেছিলাম এখানে প্রথমে বলছিলাম এটাকে বলে রিবন। এই রিবনটা, এই যে রিবনটা, এই রিবনে যেগুলো থাকে এগুলোকে বলে ট্যাব, যেরকম ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ড্র ট্যাব। এই ট্যাবে যে যেগুলো নিয়ে আমরা কাজ করি এগুলোকে বলে টুল। ওকে, আলাদা আলাদা টুল, এগুলোর নাম টুল। সে টুলের বিভিন্ন ধরনের টুল থাকতে পারে, সেগুলো যে যেটা নিয়ে কাজ করি না কেন সব একটা এক একটা টুল। ওকে, সেই টুলগুলো দেখেন বিভিন্ন গ্রুপে ভাগ করা আছে। ওকে, এই দেখেন এই যে গ্রুপ, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ আকারে ভাগ করা আছে। সো এগুলোকে টুল বার বলে। ওকে, বা টুল বক্স, আমরা নর্মালি যেরকম একটা টুল বক্সে অনেকগুলো টুল থাকে না, যেরকম মিস্ত্রি কাজ যারা করে দেখবেন যে একটা তাদের একটা টুল বক্স থাকে, সেই টুল বক্সে অনেকগুলো টুল থাকে, বিষয়টা এরকমই আলাদা আলাদা ভাবে ভাগ করা। এবং প্রত্যেকটা সেম ক্যাটাগরির টুলগুলো সব একসাথে রাখা। ওকে, যেরকম এখানে যে এই যে ফন্টের টুল গ্রুপটা, এই গ্রুপে দেখবেন যে সবগুলো ফন্ট নিয়ে কাজ করা হয়, অন্য কোনো কাজ নেই এখানে। ওকে, সো এবার আসি, আমাদের অনেক সময়, আচ্ছা এগুলো নিয়ে আমরা বেসিক অনেক কিছু বুঝলাম। এবার অনেক সময় এই যে রিবনটা আছে, এই রিবনটা অনেকের দেখবেন যে হাইড হয়ে থাকে, এরকম ভাবে হাইড হয়ে থাকে, এই যে দেখেন। সো এরকম যদি কেউ সমস্যায় পড়েন, রিবনটা হাইড হয়ে আছে, দেখবেন যে হোম ট্যাবের উপরে বা যে কোনো ট্যাবের উপরে ক্লিক দিলে আপনাদের সেই রিবনটা এবার শো করতেছে। ওকে, এইভাবে শো করে, আবার যদি ক্লিক দেন বাইরে বা পেজের উপরে ক্লিক দেন আবার হাইড হয়ে যাচ্ছে। এইটাকে কিভাবে হাইড, মানে এখন যেটা করছি হাইড করবেন, আবার হাইড থাকলে কিভাবে পিন করে নেবেন সেটা দেখি। যে কোনো ট্যাবের উপরে ক্লিক দিতে পারেন, এখান থেকে আপনার ইচ্ছা খুশি মতো যে কোনো ট্যাবের উপরে ক্লিক দিতে পারেন, দেওয়ার পরে ডাইন সাইডে এসে দেখবেন যে পিন দা রিবন বলে একটা টুল আছে, সো এইটার উপরে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার রিবনটা দেখেন একদম পিন হয়ে গেছে। ওকে, যদি কোনো কারণে কোনো প্রয়োজনে আপনাকে একটু এটাকে হাইড করতে হতে পারে এমন কোনো মানে সময় আসে, তখন কি করবেন, এই যে যে কোনো ট্যাব, যে কোনো ট্যাবে যাবেন, যাওয়ার পরে এই যে হাইড অপশনটা আছে দেখেন, এই হাইডের উপরে ক্লিক দিয়ে দিবেন, এটা হাইড হয়ে যাবে। ওকে, সো বিষয়টা হয়তো বা ক্লিয়ার। আবার যখন ব্যাক করবেন তখন কি করবেন, এই যে পিন করে নেবেন।
ওকে। সো আমাদের এখানে যে ট্যাব গুলো দেখতে পারতেছি, নাম, ফাইল, হোম, ইনসার্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, লাস্টে ডেভেলপার ট্যাব আছে। অনেকের দেখেন এমএস ওয়ার্ডটা ওপেন করে দেখেন ডেভেলপার ট্যাব নাই। সো এরকম যদি ট্যাব না থাকে তাহলে আনবেন কি করে, আবার যদি ট্যাব থাকে তাহলে রিমুভ করবেন কি করে সেটা দেখবো। তার আগে একটু অন্য কিছু দেখে আসি। মূল কাজ আমাদের এখন ফাইল ট্যাবে। সো ফাইল ট্যাবে যাওয়ার পরে আমরা এখানে অনেক অপশন পাবো। ওকে। তার পূর্বে একটু বলে রাখি, আমাদের অনেকের মনে হতে পারে যে আমাদের এমএস অফিস যেটা ইনস্টল করা আছে এক্স্যাক্টলি সেটা আসলে কোন ভার্সন, যদি কেউ না জেনে থাকেন, নর্মালি এটাও হয়ে থাকে, আমরা সবাই ইনস্টল করতে পারি না, যে কারণে আমরা যে কাজটা করি কম্পিউটারের কোনো দোকানে যে আমরা উইন্ডোজ দিয়ে নিয়ে আসি, তখন নর্মালি বলে দেই যে এমএস অফিসটা ইনস্টল করে দিয়ে না। এখন ওনার কাছে 10 থাকতে পারে, 13 থাকতে পারে, যেটা থাকে উনি নর্মালি সেটাই ইনস্টল করে দেয়, এরকম অবস্থা। সো আমরা আসলে বাসায় এসে দেখি না বা জানিও না যে আমাদের ভার্সনটা কত আছে। সো এইটা যদি চেক করতে চান আপনার পিসি থেকেই চেক করতে পারবেন। ফাইল ট্যাব থেকে এখান থেকে অ্যাকাউন্টের উপরে ক্লিক দিবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক দিলে দেখবেন যে এই সাইডে প্রোডাক্ট অ্যাক্টিভেট এর নিচেই লেখা আছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019। ওকে। সো তাহলে বুঝে নেবেন যে আপনার অফিসটা কত আছে। হয়তো বা বোঝাতে পারলাম বিষয়টা কি কি বোঝাতে চাচ্ছি। আপনার পিসিতে অফিস কোনটা ইনস্টল আছে, ফাইল ট্যাব থেকে অ্যাকাউন্টের উপরে ক্লিক দিবেন, এখান থেকে পেয়ে যাবেন। ওকে। এবার আসি। সো যেহেতু অ্যাকাউন্ট অপশনে আসছি, সো এইখানে আরেকটু বিষয় শিখি। এই যে ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলতেছিলাম শুরুর দিকে, ব্ল্যাক থাকে অনেকের। সো ফাইল ট্যাব থেকে অ্যাকাউন্টে যাই, এখানে দেখেন অফিস ব্যাকগ্রাউন্ড আর অফিস থিম, এই যে বলতেছিলাম এইটা হলো থিম। ওকে। এই যে উপরে যে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হলো থিম, আর ব্যাকগ্রাউন্ডটা হলো এটা। এই যে সাদা সাদা যে পেজটা দেখতে পাচ্ছেন এর সাইডে যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যাকগ্রাউন্ড। সো দুইটা চেঞ্জ করার ওয়েটা কি দেখি। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার ওয়ে দেখে আসি। নো ব্যাকগ্রাউন্ড আছে বাই ডিফল্ট, অফিসের যে ব্যাকগ্রাউন্ডটা সেইটাই নিয়ে আসে নো ব্যাকগ্রাউন্ড। এখান থেকে যদি আপনার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে হয় তাহলে সেটা এখান থেকে দিতে পারবেন। আর যদি থিম চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে দেখেন এই যে পুরা থিমটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে। আবার যদি এখান থেকে এখান থেকে ফুল ব্ল্যাক করো, অনেকের ফুল ব্ল্যাক থাকে দেখবেন যে অনেক ভিডিওতে দেখা যায় ফুল ব্ল্যাক পেজ সহ সবকিছু ব্ল্যাক। এরকম যদি করতে চান, অনেক সময় আমরা এই কাজটা করি যখন বেশি রাতে কাজ করি, তখন এই কাজটা করে নেই যে ব্ল্যাক করে নেই যাতে ডিরেক্ট লাইট চোখে না পড়ে। ওকে। আবার যদি চেঞ্জ করতে চান তখন এখানে কালারফুল এসে এই যে কালারফুল করে দিবেন। কালারফুল করে দিলে আবার সেটা ঠিক হয়ে যাবে। ওকে। সো এবার আসি এখান থেকে আর কোনো কিছু দেখার আছে কিনা। এখান থেকে আর কোনো কিছু করতে হবে না, এই পর্যন্তই এনাফ। এরপরে ফাইল ট্যাব থেকে আমরা আরেকটু দেখি, ইনফো অপশনটা ক্লিক করে দেখি। এই ইনফো অপশনটা হলো এই ফাইলের একেবারে সব ডিটেলস এখানে সেভ করা থাকে। ওকে। যেহেতু আমরা ফ্রিল্যান্সার হব এখান থেকে একটু শর্টকাট টিপসও শিখে রাখবো। ওকে। আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট আমাদের যদি এমএস ওয়ার্ড শেয়ার করে বা এমএস এক্সেল, বেশিরভাগ সময় এক্সেল শেয়ার করে, কারণ বেশিরভাগ কাজই এক্সেল বেজ হয়। সো এক্সেল ফাইল যদি শেয়ার করে তাহলে ওখান থেকে সেই ক্লায়েন্টের নাম দেখে নেওয়া যায়। আপনি বলতে পারেন ফাইবার আপওয়ার্কে কি নাম দেখা যায় না? আপওয়ার্কে নামটা দেখা যায়, বাট ফাইবারে সবসময় নাম দেখা যায় না, একটা ইউজার নেম দেখা যায়। তো এই ইউজার নেমটা নর্মালি কিন্তু যে কেউ যে কোনো কিছু দিতে পারে। ওকে। তো নাম থাকবে সবসময় এমন কিছু না। সো এজন্য আমরা যে কাজটা করব, আমরা সেই ফাইল থেকে এই যে ফাইল থেকে ইনফো অপশনে এসে আমাদের মূলত এই ফাইলের হিস্টোরি এখান থেকে চেক করে নিতে পারি। ওকে। প্রপার্টিসে এসে দেখবেন যে সরি, এখানে একটু নামটা দেখা যায়, এই যে উপরে ফাইলের নামটা কি আছে সেটা এখানে পেয়ে যাবেন। এরপর নিচে এসে প্রপার্টিস পাবেন। এই প্রপার্টিসে এসে এই ফাইলের সাইজ কত, কয়টা পেজ আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছুতে এখানে দেখা যায়। এইখানে রিলেটেড পাবলিক, এই যে লাস্ট মডিফাই কখন হয়েছে, ক্রিয়েট করা কখন হয়েছে, আজকে 9টা 40-এ আমি এই ফাইলটা নেছি, তার মানে এখান থেকে 10 বছর পরেও যদি যে আমি এই ফাইলটা ওপেন করি সেটাও কিন্তু ক্রিয়েট, এই যে ক্রিয়েটেড যেটা লেখা আছে এখানে এই ডেটটাই থাকবে, আজকে দিনে 18/9/2025 9টা 40 PM, মানে রাত 9টা 40-এ এই ফাইলটা ক্রিয়েট করছি। এটা আজ থেকে 10 বছর পরে যে যদি ওপেন করেন সেটা দেখবেন যে থাকবে এই ফাইলটা, বিশেষ করে যখন আমি যদি এই ফাইলটা নিয়ে আপনি ওপেন করেন আর কি। এরপরে লাস্ট মডিফাই কখন করা হয়েছে এটা এখানে শো করে। এইটা আচ্ছা,
এই ফাইলটা কে ক্রিয়েট করছে দেখেন, এটা নাম সহ চলে আসছে আমার পিসিতে যেহেতু সেভ করা আছে নাম। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট সেভ করার সাথে এটার সম্পর্ক নেই, আমি একটু পরে দেখাচ্ছি যে এই অথরের সেভটা এখানে কিভাবে আসলো। ওকে, এই অথর হলো যে এই ফাইলটা তৈরি করছে তা সে তাকেই শো করবে। ওকে, আর লাস্ট মডিফাই আপনি যদি এই ফাইলটা আপনার পিসিতে নিয়ে এখন ওপেন করেন তাহলে দেখবেন যে আপনার পিসিতে ওপেন করলে হবে না, এখানে কোনো একটা মডিফাই যদি করেন তাহলে দেখবেন যে সাথে সাথে চেঞ্জ হয়ে লাস্ট মডিফাই অমুক এত সময় মডিফাই করা হয়েছে সব তারিখ সহ সবকিছু চলে আসবে। ওকে, সো এখানে থেকে মূলত ফাইলের ডিটেলস দেখা যায়। এটা বোঝার জন্য আমি একটা এক্সেল ফাইল ওপেন করি। আমি মেবি প্রথম ক্লাসে আপনাদেরকে এরকম একটা এক্সেল ফাইল দেখাতেছিলাম। সো দেখি সেই ফাইলটা আছে কিনা। এই যে সে ফাইলটা দেখেন, এই ফাইলটাতে যেহেতু আমি কাজ করছি দেখেন, এখান থেকে আমি ফাইল থেকে ইনফোতে যাই, যাওয়ার পরে এই ফাইলটা ক্রিয়েট করা হয়েছে 10/9/2025 তারিখ 2টা 1 PM এ। ওকে, আজকে 18 তারিখ, 10 তারিখে ক্রিয়েট করছে ক্লায়েন্ট মেবি 2টা 1-এ, এবং ক্লায়েন্টের নামও এখানে চলে আসছে দেখেন, অথর নেম এটা, আর লাস্ট মডিফাই বাই আমি। ওকে, তো যে ফাইলটা ক্রিয়েট করছে তার নাম এখানে চলে আসে, আর লাস্ট মডিফাই যে করছে সেটা লাস্ট মডিফাই কখন করা হয়েছে সেটাও দেখেন, 16/9/2025 11টা 23 PM। সবকিছু ডিটেলস এখানে পেয়ে যাবেন। তো মোটামুটি এখান থেকে আমরা ক্লায়েন্টের নামটা পেয়ে যাই কিন্তু। ওকে, তো এগুলো হলো অনেক এগুলো পরবর্তীতে কাজে লাগে, আমরা যখন আউট অফ মার্কেট প্লেসের কথা বলছি না, এই এই টিপস গুলো কাজে লাগে। ওকে, তো আমরা হয়তোবা এখান থেকে বুঝতে পারছি যে আমরা আসলে কি শিখতে চাচ্ছিলাম, যেটা একটু এক্সেল দিয়ে দেখালাম তাহলে বুঝতে পারবেন হয়তো বিষয়টা। এবার আমরা আরেকটু বিষয় শিখে আসি। অপশন অপশন থেকে আমাদের এই অপশানে আসলে কি কি আছে এটা একটু দেখি। অপশনের উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের মূলত আর যে ডিটেলস গুলো আছে, যেরকম প্রথমে একটু দেখি কি কি করতে চাচ্ছি সেটা একটু দেখি। যদি এখান থেকে ডেভেলপার ট্যাব বা অন্য কোনো ট্যাব যদি মিসিং থাকে আপনার এখানে, সেটা আনবেন কি করে? ফাইল ট্যাব থেকে অপশনের উপরে ক্লিক দিয়ে আপনার কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক দিবেন। আপনার মনে থাকার কথা, এটার নাম কি বলছিলাম? রিবন। ওকে, সো রিবন তাহলে আমাদের অবশ্যই কাস্টমাইজ রিবনে যে পাবো। তো কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন মেইন ট্যাব। ওকে, বারবার বলছিলাম এগুলো কিন্তু সবই ট্যাব, মনে রাখবেন এগুলো ট্যাব। ওকে, আমরা অনেক সময় দেখছি আসলে, আমার হিস্টোরি শেয়ার করে আমি যখন প্রেজেন্টেশন দেখতাম আমার মানে একাডেমিক লাইফে, তখন দেখতাম অনেকে এগুলোর নাম বলতো ইনসার্ট সেকশন, অমুক সেকশন, বাট এগুলো সেকশন না, এগুলো কিন্তু ট্যাব। ভবিষ্যতে আমরা যে সবাই ফ্রিল্যান্সিং জগতের সাথে যুক্ত হবে এমন না, এমন হতে পারে অনেকে সরকারি চাকরি করবে, এই পোস্টের জন্য সরকারি চাকরিতে অ্যাপ্লাই করে সে, কারণ তার এক্সপিরিয়েন্স আছে, এই এই ধারণা থেকে অনেকে চাকরি করতে পারে। তখন যখন আপনার ইন্টারভিউটা নেওয়া হবে তখন কিন্তু এই ছোট ছোট মিস্টেকগুলো আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু বুঝেই যাবে যে আসলে এমএস মানে অফিস অ্যাপ্লিকেশন সম্পর্কে খুব বেশি ভালো জানে না। আপনি যদি এটাকে সেকশন বলেন তখন বুঝবে যে আসলে আহ, এখনো বেসিকটাতে দুর্বল আছেই। সো অবশ্যই এগুলো আলাদা আলাদা ভাবে কে কোনটাকে কি বলে এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, সো আমরা বলছি এটা হলো ট্যাব। এটা কোথায় থাকে? রিবনে থাকে। কোথা থেকে পেলাম? কাস্টমাইজ রিবন, কারণ রিবন কাস্টমাইজ করলে আমরা রিবনে সেই ডাটা মানে যে অংশগুলো নিতে চাচ্ছি সেগুলোকে করতে পারবো। ওকে, তো কাস্টমাইজ রিবনের উপরে ক্লিক দিয়ে এখানে দেখেন মেইন ট্যাব যেটা আছে এটা থেকে আমরা বাই ডিফল্ট এটাই থাকবে। এই যে সবগুলো আছে এখান থেকে কি কি এনেবল কি কি ডিজেবল করা আছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। যেরকম ডেভেলপার ট্যাব আমার এখানে শো করতেছে, তার মানে টিক মার্ক দেওয়া আছে, দেখছেন? সো যেগুলোতে টিক মার্ক দেওয়া নাই সেগুলো শো করবে না। আমি বোঝানোর স্বার্থে আমি যদি সবগুলো মার্ক করে দেই, যেরকম এটাতে চেক বক্স সবগুলো উঠাই দিলাম, এই যে দেখেন কোনো একটা কাজে মনে হলো যে আমার এগুলো আপাতত অফ রাখি, পরবর্তীতে আনবো, এই দেখেন আমার কাজ রিবনে এসে এখন দেখেন এই যে রিবনে শুধুমাত্র ফাইল, হোম আর ইনসার্ট এই তিনটা ট্যাব আছে, বাকি ট্যাবগুলো নাই। ওকে, সো এবার ট্যাবগুলো তাহলে আনবেন কি করে? ফাইল ট্যাব থেকে চলে যাবেন অপশন, অপশন থেকে কাস্টমাইজ রিবন, এখান থেকে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো আপনি নিতে পারেন। আচ্ছা, রেফারেন্স, মিলিং, এগুলো মিলিং সবসময় রাখতে হয়। ভিউ, ডেভেলপার, সো হেল্প, এগুলো নর্মালি বেশিরভাগ সময় রাখতে হয়। একটু ওকের উপরে ক্লিক দিবে, দেখেন এখানে চলে আসছে। ওকে,
সো এবার আসি আমরা। বুঝলাম তাহলে কোনো ট্যাব যদি মিসিং থাকে সেগুলোকে আনবো কি করে, সেটা তো বুঝলাম। এরপরে আরেকটু দেখি যে যদি কোনো কারণে এই কুইক অ্যাক্সেস টুলবারে এখানে দেখবেন যে কুইক অ্যাক্সেস টুলবারে আপনাদের সবার তিনটা টুলবার সবসময় থাকে, একটা হলো সেভ, আরেকটা হলো আনডু, একটা হলো রিডু। এই তিনটা টুল সবারই থাকে। ওকে, বাকিগুলো আসলে থাকে না। বাকিগুলো বলতে আপনার যদি কোনো কারণে মনে হয় কোনো একটা টুল আপনার নেওয়া প্রয়োজন, তখন সেটা নিবেন কি করে বা সেটা আনবেন কি। এমন হতে পারে আপনি কোনো একটা কাজ করতেছেন, সেই কাজে সেই টুলটা একান্ত খুবই প্রয়োজন হচ্ছে, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রয়োজন হচ্ছে এরকম মনে হচ্ছে, বা প্রতি মিনিটে মিনিটে প্রয়োজন হচ্ছে, সেটাকে আপনি বারবার কি মানে কিবোর্ডের মাধ্যমে চেষ্টা করবেন। যেরকম বোঝানোর স্বার্থে আমাদের অনেক সময় কন্ট্রোল এস দিলে কিন্তু সেভ হয়ে যায়, বাট আমি কাজ করতে করতে আমি এখানে যদি ক্লিক করি তাহলে তাও কিন্তু সেভ হয়ে যায়, এই যে সেভ টুলটা। সো এরকম যদি কোনো সময় এরকম সিস্টেম আসে যে আপনার প্রয়োজন সেই টুলটা, সেটা আনবেন কি করে। সো আমরা এখানে কুইক অ্যাক্সেস টুলবার, এটা হচ্ছে বলে কুইক অ্যাক্সেস টুলবার। সো এই কুইক অ্যাক্সেস টুলবারে আমরা যে কোনো টুলকে অ্যাড করে নিতে পারি। যেরকম ফাইল থেকে অপশন, এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবারে চলে যাবো। এই যে কুইক অ্যাক্সেস টুলবারে এখানে আপনি কোনগুলো রাখবেন সেগুলো শো করবে। দেখেন প্রথমে আছে সেভ, রিডু, আনডু, এই তিনটা দেখবেন যে সবার থাকে। আপনার কোনো কারণে টেবিলটা বারবার প্রয়োজন হচ্ছে, এই যে টেবিলটা। সো এবার আসি আমার আরেকটা যদি প্রয়োজন, আমি কোনো একটা স্টুডেন্ট ক্লাসে দেখাইছিলাম কোনো একটা ব্যাচের ক্লাসে টেবিলটা আনা, যে কারণে এখনো আছে, পরবর্তীতে আর ডিলিট করি না। এবার মনে হলো যে আমার এখানে কপি, কোনো একটা কাজে কপি টুলটা খুব বেশি প্রয়োজন আছে, সো আমি এখন কপি টুলটা অ্যাড করব। কি করে? কপির উপরে ক্লিক করে দিব, এটা সিলেক্ট হয়ে গেছে। এখন অ্যাড এর উপরে ক্লিক দিলে এই সাইডে দেখবেন চলে আসবে। অ্যাড এর উপরে ক্লিক দিলাম, দেখেন চলে আসছে। এখন আপনাকে কি করতে হবে? ওকের উপরে ক্লিক দিতে হবে। সাথে সাথে এখানে দেখেন কপি টুলটা চলে আসছে। এটা এখনো ডিজেবল আছে, বাট কোনো কিছু আসলে সিলেক্ট না করলে কপি হয় না। দেখেন এখানে এই যে এবার দেখেন এনেবল হয়ে গেছে, দেখছেন? সো কুইক অ্যাক্সেস টুলবারে আপনার যে টুলটা খুব বেশি ইউজ করতেছেন সেই টুলটা আপনি এনে রাখতে পারেন। আবার যদি রিমুভ করতে চান, এবার আসে কিভাবে রিমুভ করবেন। ফাইল ট্যাব থেকে আপনি চলে যাবেন অপশন, কুইক অ্যাক্সেস টুলবার, এখান থেকে এই কপি আমি ডিলিট করব। ওকে, কপির উপরে ক্লিক দিয়ে রিমুভ করে দিলাম। এরপরে অ্যাড টেবিল, এটারও ডিলিট করব, রিমুভ করে দিলাম। আবার নিয়ে আসতে হলে কি করবেন? এই সাইড থেকে সিলেক্ট করে, সাপোজ এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে দিবেন, এই সাইডে অ্যাড হয়ে যাবে। আবার ডিলিট করতে হলে সেটার উপরে সিলেক্ট করে রিমুভ করে দিবেন, রিমুভ হয়ে যাবে। সো হয়তো বিষয়টা ক্লিয়ার, কুইক অ্যাক্সেস টুলবারে কিভাবে কোনো একটা টুলকে নিয়ে আসবেন আবার সেটাকে ডিলিট করবেন। এরপরে ফাইল ট্যাব থেকে আর কি কি দেখতে পারি, যেটা বলতেছিলাম, এই যে ফাইলের অথর নেমটা এখানে শো করতেছিল, সেটা আসলে কিভাবে শো করে। এই যে দেখেন অথর অমুক, লাস্ট মডিফাই অমুক, একই সব দেখাচ্ছে। এখন আমি এইটাকে আসলে দেখে আসি। এর পূর্বে আমরা আরেকটু দেখি যে কন্ট্রোল এস দিয়ে আমরা যে ফাইলটা ব্যবহার করি, সেভ করার ওয়ে হলো কন্ট্রোল এস। বাট কন্ট্রোল এস দিয়ে আমরা অনেক সময় হয় কি, আমাদের যারা ডেস্কটপ ব্যবহার করি তারা কিন্তু এই কন্ট্রোল এস অনেক সময় ভুলে যায়, নতুন অবস্থায় ভুলে যেতে পারি, স্বাভাবিক। এরপরে আমাদের দেশে তো লোডশেডিং একটা কমন ব্যাপার, যদিও যারা আইপিএস বা ইউপিএস ইউজ করেন তাদের ক্ষেত্রে একটু এই সমস্যা আর পড়েন না। বাট একেবারে আমি ধরে নিলাম আপনারা বিগিনার আছেন, তখন কি করবেন? তখন মোটামুটি লেভেলের একটা সেভ অপশন থাকে। যেরকম ফাইল ট্যাব থেকে অপশনে যান, অপশনে যাওয়ার পরে এখানে আচ্ছা, আর তার আগে দেখে নিয়ে আসি ওই যে কেন আসলে ফাইলের নাম এটা দেখাচ্ছিল। এই যে দেখেন ইউজার নেম, এটা আমার নাম লেখা বিভাস বাইন। আমি যদি এখানে কোনো কিছু আরেকটা চেঞ্জ করে দিতাম, আমার কিন্তু এই অথরটা এটাই দেখাতো। এই যে ইনফোতে এসে এই যে অথর, এটা অথর, এটা লাস্ট মডিফাই, এটা সেই নামটা দেখাতো। আমার যেহেতু বিভাস বাইন দেওয়া, যে কারণে ওটাই শো করতেছে। সো দেখবেন যে আপনাদের পিসিতেও যদি মানে এই না আপনাদের নামটা না দিয়ে ইউজার অমুক এরকম কিছু একটা দেওয়া থাকে, আপনারাও ইনফো চেক করে দেখবেন সেই নামটা আসতেছে। তো চাইলে এটাকে এডিট করে নিতে পারেন বিভাস ভাই। ওকে, সো এর পাশাপাশি এই যে অফিস ব্যাকগ্রাউন্ড, থিম, কালার, এগুলো তো এর আগে দেখাচ্ছিলাম, এখান থেকেও পাবেন সেই অপশনগুলো। সো এখান থেকে আর না দেখি ওগুলো। আহ, এরপরে ডিসপ্লে অপশনটা একটু চেক করে আসি। ডিসপ্লে অপশনে এখানে অনেক অপশন থাকে, এগুলো নিয়ে আমরা অত বেশি কিছু ঘাটাঘাটি না করি, আমাদের অত বোঝার কিছু নাই এখানে। সো গ্রুপিং, এখানে এসে
স্পেকটেটর ইত্যাদি ইত্যাদি, এখানেও আপনারা কিছুই করতে হবে না। সেভ অপশানে আসি, এখানে এসে আমাদের একটু প্রয়োজন আছে, দেখেন সেভ অপশানে আপনাদের এখানে দেখবেন যে 10 মিনিট এইভাবে আছে। আমি আবার একটু দেখাই, ফাইল ট্যাব থেকে অপশন সেভ, এখানে এসে দেখবেন যে সেভ অপশনটা 10 মিনিট আছে, এটাকে আপনারা একটু চেঞ্জ করে নিতে পারবেন। এটার বিষয়টা কি একটু বলি। সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি ড্যাশ মিনিট, ওকে। তার মানে আপনি যদি কন্ট্রোল এস দিতে ভুলে যান, তাহলে আপনি সর্বনিম্ন ইউনিট যেহেতু মিনিটে আছে, সো 1 মিনিটের কম তো আর করতে পারবেন না, সো 1 দিয়ে রেখে সেভ করে দিবেন। সো এখানে যেটা হবে, আপনি লাস্ট 1 মিনিটে যে কাজগুলো করছেন সেগুলো বাদে তার পূর্বে যে কাজটা হয়ে গেছে, এখন 10টা 4, আমি যদি মনে করেন 10টা 3 বা 10টা 2-তে যে কাজগুলো করছি, বা লাস্ট 1 মিনিট এখন পাস হয়ে গেছে, বা লাস্ট 1 মিনিট ধরে সেভ হবে না, তার পূর্বে যত ডেটা আপনি ইনপুট করছেন বা যাই করছেন অটোমেটিক সেভ হয়ে যাবে। সো এই হেল্পটা এখান থেকে পেয়ে যাবেন, ওকে। সো আর কি এখানে কিছু দেখার প্রয়োজন আছে কিনা দেখি তো। সেভ থেকে আর এখান থেকে, আচ্ছা না, ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ, তো ইটস ওকে। অ্যাক্সেসিবিলিটিতে এসে একটু আচ্ছা, এখানে আর কোনো কিছু প্রয়োজন নেই, এই বেসিকটুকু মোটামুটি জানা থাকলে আপনার অনেক কিছু শিখে যাবেন এই বেসিক থেকে, ওকে। সো এইটাই ছিল মাইক্রোসফট ওয়ার্ডের একেবারে বেসিক। আমাদের সিলেবাস অনুযায়ী নেক্সটে কি আছে একটু দেখি। সো বিভিন্ন ট্যাবে যে টুলগুলো আছে এইগুলো নিয়ে আমরা একটু দেখব, ওকে। সো এই ট্যাবে এসে আমরা এখন দেখি আসলে কোনটার কি কাজ। যেরকম, আচ্ছা তার পূর্বে একটু বলি, কপি পেস্ট করা শিখি, ওকে। আমাদের অনেকে আছে আমরা কপি পেস্ট জানি যে ডেটা এন্ট্রি মানে শুধুমাত্র জেনে আসছি যে ডেটা এন্ট্রি মানে কপি পেস্ট, বাট কপি পেস্টও আমরা যে করতে পারি না সেটাও আমরা আজকে একটু প্রমাণ দেখি, ওকে। ধরে নেন কোনো একটা প্যারাগ্রাফ আপনাকে কপি করতে বলা হলো, বা আমাদের আহ, অনেকের অ্যাসাইনমেন্ট করছে একাডেমিক লাইফে। সো একাডেমিক লাইফে অ্যাসাইনমেন্ট করলে দেখতাম যে টিচাররা ইজিলি ভাবে অ্যাসাইনমেন্টটা দেখেই বলে দিত যে তুমি কপি পেস্ট করছো, ওকে। এইটার পিছনে কারণ কি সেটাও বুঝাচ্ছি, আর আমরা আসলে কপি পেস্ট, আমি আমি পার্সোনালি করতাম কি করে সেটাও দেখাই। সো এমন ভাবে কপি পেস্ট করব যাতে, হ্যাঁ কপি চুরি করছি বাট মানে ডিরেক্ট যাতে না ধরতে পারে, ওকে। তো বোঝার স্বার্থে আমরা যে কোনো একটা টপিকস নিয়ে কথা বলি। হোয়াট ডু ইউ মিন ইন, আচ্ছা আমি জাস্ট এটা লিখে দিলাম, হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল সায়েন্স। তো ধরে নেন আপনি একটা টপিকস নিয়ে কাজ করতেছেন যেটার নাম হলো এটা, বা আপনি এই ডাটাগুলো কপি করে আপনাকে এমএস ওয়ার্ডে বসাতে হচ্ছে, ওকে। সো এমএস ওয়ার্ডে বসাতে হলে আপনারা কি করবেন, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন অবশ্যই, বা বর্তমান সময় চ্যাট জিপিটিতে চলে আসছে, আর যদি চ্যাট জিপিটি না থাকতো, চ্যাট জিপিটি আসলেও একই কথা, পরবর্তীতে চ্যাট জিপিটি দিয়েও দেখাচ্ছি যে সেখান থেকেও কপি করতে গিয়ে আমরা কি কি মিস্টেক করি। যাক, আমরা মনে করলাম যে এখান থেকে আমাদের এই ভ্যালুগুলো নিতে হবে, বা এই প্যারাগ্রাফটা নিতে হবে, এখান থেকে এটুকুই আমার জন্য এনাফ, ওকে। আমরা এইগুলো করতাম কি, অ্যাসাইনমেন্ট করার সময় কপি করে ডিরেক্ট বসাই দিতাম, ওকে। তার পূর্বে এমএস ওয়ার্ড যেহেতু দেখতেছি, এখান থেকে আরেকটা বিষয় একটু দেখে আসি। সেটা হলো, আমরা শুরুতে অ্যাসাইনমেন্ট বা যে কোনো যাই করি না কেন, শুরুতে আমরা পেজ সেট আপ করবো। আমরা আমাদের ক্লায়েন্টের কাজ করি আর অ্যাসাইনমেন্ট করি আর যাই কিছু করি না কেন, আমাদের শুরুতে কাজ হবে পেজ সেট আপ করা, ওকে। আমি একটু বলে রাখি, আমাদের অনেকের আহ, ভিতরে এই ধারণাটা আছে কাজটা কমপ্লিট করার পরে পেজ সেট আপ করি, বাট এই কাজটা কখনো করবেন না। কাজটা শুরু করার পূর্বে পেজ সেট আপ করবেন, তাহলে যে জিনিসটা হবে, পরবর্তীতে যদি পেজ সেট আপ করেন তাহলে অনেক ডাটা ভেঙে যাবে। মানে কোথাও একটা ইমেজ ইনসার্ট করছেন, সেই ইমেজটা মানে শুরুতে তো আপনার মনের মতো ডিজাইনটা করে গেছেন, একটার পর একটা দিয়েছেন, ইমেজটা যদি একটু ছোট করার প্রয়োজন হয় রেশিও অনুযায়ী ছোট করছেন, ছোট করে এবার নিচে ইমেজটার টাইটেল দিয়েছেন, সবকিছু ওকে। এবার যখন লাস্টে যে সেট আপ করছেন দেখবেন যে ইমেজটা এমন ভাবে হয়ে গেছে, ইমেজটা পরের পেজে চলে গেছে, সো ওই ইমেজের জায়গায় ওই পেজে ফাঁকা হয়ে পড়ে রয়েছে। সো এই কারণে শুরুতে পেজটা সেট আপ করবেন, তাহলে আপনার যে অ্যাসাইনমেন্ট বা যে কাজ করেন না কেন সেটা সবথেকে পারফেক্টলি ভাবে থেকে যাবে, ওকে।
সো এই জন্য পেজ সেটআপের যে বেসিক ব্যাপারগুলো সেগুলো নিয়ে কথা বলি। সেটার প্রথম হলো আমরা আমাদের ফন্টটাকে চেঞ্জ করে দিই। ওকে, ফন্টটা বাই ডিফল্ট ক্যালিব্রি থাকে। সো আমরা এই ফন্টটাকে, বা ক্যালিব্রি বডিও থাকতে পারে, আমরা এই ফন্টটাকে সব সময় টাইম নিউ রোমান্সে নিয়ে করি। ওকে, যদি সেটা বাংলায় করি তাহলে কালপুরুষ দিয়ে, আমি নর্মালি বেশিরভাগ সময় কালপুরুষ দিয়ে করি কারণ কালপুরুষ ফন্টটা আমার যথেষ্ট পছন্দের। আর যদি ইংলিশে করি তাহলে সেটা প্রফেশন প্রফেশনাল জায়গায় হোক বা একাডেমিক জায়গায় হোক, সব জায়গায় আমি বেশিরভাগ সময় টাইম নিউ রোমান্স ব্যবহার করি। ওকে, সো এই টাইম নিউ রোমান্স বা কালপুরুষ এগুলো হলো সবকিছু এই উপরের দিকে দেখাচ্ছে, তার পিছনে কারণ এখান দেখেন রিসেন্টলি ইউজ ফন্ট। সো এই ফন্টগুলো কিন্তু আমি রিসেন্টলি ইউজ করছি যে কারণে এখানে দেখাচ্ছে। সো আপনার মনে করেন যে এখানে টাইম নিউ রোমান্স আনবেন, সো কি করবেন, এই ডাউন অ্যারোর উপরে ক্লিক দিয়ে নিচের দিকে যাবেন, টাইম নিউ রোমান্স আছে দেখেন টি তে, ST। ওকে, টি তে যে পাবেন RST। ওকে, এই যে টাইম নিউ রোমান্স এখানে পাবেন। সো প্রাইমারি দেখালাম টাইম নিউ রোমান্স কোথায় থাকে, ABCD এভাবে কিন্তু থাকে ফন্টগুলো, এই দেখেন এখান থেকে শুরু। এই যে অল ফন্ট এ দিয়ে শুরু, তারপর BCD এভাবে লাস্টে হলো জেড পর্যন্ত ফন্ট আছে দেখেন। সো এবার আসি, টাইম নিউ রোমান্স আপনারা খুঁজতে অনেক সময় নিতে হলো, আমরা এখন শিখি যে সময় না নিয়ে কিভাবে করতে পারি। সো এই ফন্টের উপরে ক্লিক দিয়ে TI লিখবেন, দেখবেন যে উপরে টাইম নিউ রোমান্স শো করতেছে, এটা এন্টার বাটন প্রেস করবেন, অটোমেটিক ভাবে নিয়ে নেবে। ওকে, যে কোনো ফন্ট যখন আপনাদের নামটা শিখে যাবেন যে এই ফন্টের নাম এটা, বা এই নামের ফন্টটা আমি ইউজ করব, তখন জাস্ট উপরে লিখবেন, সাপোজ TI লিখে এন্টার বাটন প্রেস করবেন, দেখেন অটোমেটিক ভাবে টাইম নিউ রোমান্স নিয়ে নেছে। এরপরে আপনি যে কাজটা করবেন, ফন্ট সাইজটা ঠিক করে দিবেন। আমরা বেশিরভাগ সময় ফন্ট সাইজ 12 রাখতে পছন্দ করি। ওকে, সো সেভ করে দিলাম একটু। এরপরে আমাদের পেজ সেটআপের আরেকটা যে বিষয়টা বাকি আছে সেটা হলো অ্যালাইনমেন্ট কি করব। সো অ্যালাইনমেন্টে এখানে কয়েকটা টুল আছে। একটা হলো লেফট অ্যালাইন্ড, একটা হলো রাইট রাইট অ্যালাইন্ড, একটা হলো মিডিল অ্যালাইন্ড বা সেন্ট্রাল অ্যালাইন্ড, আর একটা হলো জাস্টিফাই। সো আমরা সবসময় জাস্টিফাই দিব। এই অ্যালাইনমেন্ট গুলো নিয়ে একটু পরে বুঝাচ্ছি যে আসলে অ্যালাইনমেন্ট গুলোর কোনটার কাজ কি। জাস্ট আমরা বলি আমরা সবসময় জাস্টিফাই দিয়ে করি। ওকে, কিছু কিছু প্রয়োজনের স্বার্থে আমরা লেফট লাইন রাখি, পরবর্তীতে সেটা দেখব। এরপরে আজ সেটআপের বাকি আছে কি কি, সেটা হলো লেআউট ট্যাব থেকে আমরা মার্জিনটা ঠিক করে নিই, অর্থাৎ পেজের মার্জিনটা কি দিব। পেজের মার্জিনটা সবার হয়তো বা জানা আছে, মার্জিন বলতে কি বোঝায়। আমরা পরীক্ষার খাতায় কি করতাম, মার্জিন দিতাম, তাই না? সো পরীক্ষার খাতায় মার্জিনটা আমরা স্কেল ধরে দিতাম। তবে ওইখানে মার্জিনটা সবসময় বেশিরভাগ হতো বাম সাইডে এবং উপরে, মানে হেডার। আর যদি আমরা পরীক্ষার খাতার সাথে তুলনা করি এটা, তাহলে আমরা দিতাম হেডারে আর লেফট সাইডে আমরা মার্জিন দিতাম। এই রাইট সাইডে মার্জিন দিতাম না, বা নিচেও মার্জিন দিতাম না। বাট MS ওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে বোথ সাইডে মার্জিন দিয়ে কাজ করতে হয় প্রফেশনাল জায়গা থেকে। সো এই জন্য আপনি কি করবেন, মার্জিনের উপরে ক্লিক দিয়ে এখানে মার্জিনটা দেখবেন যে আপনার সব সময় ওয়ান 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 সব ওয়ান থাকবে। ওকে, বোথ সাইডে ওয়ান থাকবে। সো এইটা জন্য আমরা যে কাজটা করি, আমরা যদি এখান থেকে এর বাইরে কোনো কিছু নিতে চাই, সব সময় একটু বলি, যদি সেটা আপনার একাডেমিক লাইফ বা প্রফেশনাল কোনো জায়গা হয়, তাহলে দেখবেন যে সবাই আপনাকে অন অন দিতে বলবে, বা আপনার ক্লায়েন্টও অন অন দিতে বলবে, বোথ সাইডেও যাতে অন অন থাকে। বাট কিছু কিছু সময় আমাদের প্রয়োজনের স্বার্থে বা আমাদের কাজের সময় অনেক সময় এটাকে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। সো আমরা দেখে নিতে পারি, কখনো হাফ হতে পারে, বা এর বাইরেও যদি এমন হয় যে সব সময় যে হাফ হবে এমন না। কিছু কিছু সময় আমাদের যদি কোনো সিলেবাস ডিজাইন করা হয়, তো সেই সিলেবাস ডিজাইন করতে যে আমাদের অনেক সময় এই হেডার যেটা আছে, আচ্ছা MS ওয়ার্ডের বলি, এই উপরের অংশকে বলে হেডার আর নিচের অংশকে বলে ফুটার। সো এই হেডারটা আমাদের অনেক সময় অনেক বড় রাখতে হতে পারে। যেরকম আমি যদি আপনাদেরকে একটা সিলেবাস দেখাই। ওকে, সো এখানে এবার এসে দেখি, যতটুকু বা দেখতে পারতেছেন আপনারা, এই যে সিলেবাসটা, এই সিলেবাসের কিন্তু হেডারে অনেক বড় জায়গা নিয়ে করা। ওকে, আবারও দেখি এখানে হেডারে কিন্তু অনেক বড় জায়গা। আর ফুটারে এসে সব সময় কমন এটা আছে, এইটুকু জায়গার ভিতরে ফুটার আছে। দেখেন আমি যদি এখানে দেখি, এই ফুটারে সব সময় এই জায়গাটা স্পেসটা সব সময় আছে। সেটা 1 হতে পারে, 1.5 হতে পারে, যাই হতে পারে না কেন, এমন কিছু একটা আছে। ওকে,
সো হেডারে, হেডার আর ফুটার কিন্তু এখন এখান থেকে কম্পেয়ার করে দেখি, এটা হলো ফুটার আর এইটা হলো হেডার। হেডার আর ফুটার এখন দেখতে পারতেছি যে সেম না। ওকে। সো তার মানে এই কাস্টমাইজ কিভাবে করবেন, কাস্টমাইজ যদি আপনার কখনো প্রয়োজন হয় কাস্টমাইজ করতে, তখন কিভাবে করবেন সেটা দেখি। সো এই জন্য সরি, লেআউট ট্যাব থেকে মার্জিনের উপরে ক্লিক দিবেন, কাস্টমাইজ মার্জিনের উপরে ক্লিক দিবেন। এখন এসে আপনি হেডার ফুটার লেফট রাইট আপনার যে সাইডে যা প্রয়োজন সবকিছু করে নিতে পারবেন। যেরকম এই যে টপ বটম, টপ আর বটম আছে, সো টপেও অন আছে বটমে অন আছে। যদি আপনি এইটা করতে চান, এই যে এই যে সিলেবাসটা আছে, সো অবশ্যই আপনার যতটুকু মনে হচ্ছে টপ 1.5। ওকে। সো আপনি তখন কি করবেন, এখানে টপে দিবেন, অন আছে 0.5 দিয়ে দিবেন, 0.5। এরপরে বটমে আপনার মনে হচ্ছে ইজিলি ভাবে অন, কিন্তু লেফট এবং রাইট সাইডে আবার অন মনে হচ্ছে না, যে 0.5 0.5। বা এখানে বটমে অনেক সময় হতে পারে যে সবসময় যেহেতু টপ অনেক বেশি, টপে অনেক বেশি নিয়ে ফেলছি, সো বটমে অনেক সময় কম নিতে হতে পারে। ওকে, তখন আমরা নর্মালি কি করি, 0.75 অনেক সময় নিয়ে থাকি। তো তখন আমরা কি করব, বটমে 0.75। এরপরে লেফট রাইটে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা নিতে পারি, না আর যদি না প্রয়োজন হয় ওটা রাখতে পারি, এরপরে ওকে ওকে ক্লিক করতে পারি। দেখবেন যে হেডারটা অনেক বড় হয়ে গেছে এখন। ওকে। সো এইভাবে আমাদের আমরা আমাদের পেজ সেটআপটা কমপ্লিট করি। এর বাইরে আরো একটু সেটআপ আছে। লেআউট ট্যাব থেকে দেখি ওরিয়েন্টেশনটা আমরা চেঞ্জ করতে পারি। ওরিয়েন্টেশনটা আছে হলো পোর্ট্রেট মোড আর একটা হলো ল্যান্ডস্কেপ মোড। দুইটার ভিতরে পার্থক্য কি বলি, আমাদের অনেক সময় ল্যান্ডস্কেপ মোডের প্রয়োজন হতে পারে। ল্যান্ডস্কেপ মোড বলতে কি বোঝায়, আমি আহ, দুইটাকে একটু আপনাদেরকে কোনো একটা স্যাম্পল দিয়ে দেখাই। ওরিয়েন্টেশন, সো এখান থেকে আপনারা ইজিলি ভাবে বুঝতে পারবেন এই যে দুইটা সিস্টেম। সো আপনি ধরে নেন এটা একটা A4 পেজ। ওকে, A4 পেজ তো আমরা বুঝি, সো এটা একটা A4 পেজ। সো একটা A4 পেজ এই আড়াআড়ি বাই ডিফল্ট যেটা আছে এমএস ওয়ার্ডে এইভাবে রাখলে এটা। আর ল্যান্ডস্কেপ মোডে হলো জাস্ট পেজটা একটু ঘুরাই দিবেন। উম, মানে লম্বালম্বি না রেখে, A4 পেজটাকে লম্বালম্বি না রেখে আড়াআড়ি করে দিবেন, তখন এই অবস্থায় চলে আসবে। কখন প্রয়োজন হয় আপনি বলতে পারেন, এটা তো সবসময় দেখি, বাট এটা আবার আসলে কখন প্রয়োজন হয়, অনেক সময় কিছু কিছু প্রিন্ট দিতে, যেরকম আমাদের অনেক সময় রেজাল্ট শিট, বিশাল বড় ডাটা শিট যদি আমরা প্রিন্ট দেই, তাহলে এই সিস্টেমে যদি আমরা প্রিন্ট দেই তাহলে সেটা আসলে সব কিছু থাকে না, অনেক সময় কেটে যায়। বাট এই ল্যান্ডস্কেপ মোডে যদি আমরা প্রিন্ট দেই তাহলে সাপোজ অনেকগুলো ডাটা আছে, তখন এই ল্যান্ডস্কেপ মোডে আসলে সেই সব ডাটাগুলো থেকে যায়, মানে সব ডাটাগুলো আমরা নিতে পারি। সো আমাদের এই এই জন্য ওরিয়েন্টেশনটা কখনো কখনো চেঞ্জ করতে হয়, ল্যান্ডস্কেপে নিয়ে যেতে হয়। ওকে। এরপরে আমাদের এখানে আরেকটা কমন সেন্স আছে, সেটা হলো সাইজ, পেজ সাইজ কি হবে। সো আমাদের সব সময় আমরা জানি যে পেজ সাইজটা A4 পেজে রাখি। ওকে, আমাদের ক্লায়েন্টরাও দেখবেন যে A4 এর কথা বলবে, আর আমরা যে কাজটা করি, আমাদের যদি কখনো কোনো কিছু প্রিন্ট প্রয়োজন হয় তখনও কিন্তু আমরা ওই একই কাজ করি, A4 কে নিয়ে নেই। সো A4 এর উপরে ক্লিক দিলে দেখবেন যে আপনি মনে করতে পারেন যে A4 এ কোনো চেঞ্জ আসে কিনা, একটু চোখটা রাখবেন ডিসপ্লের উপরে। বাই ডিফল্ট লেটারে আছে, আপনি A4 এর উপরে ক্লিক দিলাম, দেখেন সাথে সাথে পেজের সাইজটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে। সো এটাই হলো কমন সেটআপ, একেবারে বেসিক সেটআপ, যে সেটআপটা আমরা শুরুতে করে নিই। ওকে। সো আপনিও কোনো কাজ করতে হলে শুরুতে এই সেটআপটা করে নেবেন, আপনার ক্লায়েন্টের কাজ হোক বা আপনার বসের কাজ হোক বা যাই হোক না কেন। সো এই ছোটখাটো সেটআপটা করার পরে এরপরে আমরা বাকি কাজগুলো শুরু করি। যেরকম শুরুতে বলছি কপি পেস্ট করা শেখাবো, অর্থাৎ কপি পেস্ট কিভাবে করতে হয়। মনে হতে পারে কন্ট্রোল C কন্ট্রোল V, বাট না। সো আমি একটা কন্টেন্ট সার্চ করছিলাম যে হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্টাল সায়েন্স, তো এখান থেকে আমি দেখাই যে এইটাই সব থেকে পারফেক্ট যে বোঝানোর স্বার্থে। আমরা যে কাজটা করি, এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল C দিয়ে কপি করি, এমএস ওয়ার্ডে আসি, কন্ট্রোল V দিয়ে পেস্ট করি। আমরা সবসময় এই কাজটা করে থাকি। এই কাজটা করলে যেটা হয়, এখানে যে অবস্থায় আছে, এখানে যে ফন্টে আছে, যে অ্যালাইনমেন্টে আছে, এখানে কিন্তু অ্যালাইনমেন্টটা নিয়ে একটু কথা বলি।
লেফট এবং রাইট সাইড নিয়ে কথা বলি। লেফট সাইডে অ্যালাইনমেন্টটা দেখেন ঠিক আছে, বাট রাইট সাইডে অ্যালাইনমেন্ট না। এইখানে শুধু অ্যালাইনমেন্টটা লেফট সাইডে। অ্যালাইনমেন্টটা কি একটু বুঝাই। আমরা পরীক্ষার খাতায় কিন্তু সব সময় করতাম কি, স্কেলটা বাম সাইডে যে আমার অংশটা আছে খাতার, সেই সাইডটা স্কেলটা ধরে একটা দাগ দিয়ে দিতাম। এখানেও আপনি বুঝতে পারছেন যে দেখেন বাম সাইডে একেবারে স্কেল ধরে দেয়। আর ডাইন সাইডে আমাদের এরকম হতে পারে, লিখতে লিখতে দেখা গেল এমন একটা ওয়ার্ড লিখছি, যে ওয়ার্ডটার পরে আরেকটা ওয়ার্ড আমি এখানে এইটা এই ব্ল্যাঙ্ক জায়গাটার কথা বলি, এই জায়গাটা আমি আরেকটা ওয়ার্ড লিখবো, বা সেই ওয়ার্ডটা এত বড় যে এখানে আসলে ধরবে না। নর্মালি আমরা কি করতাম, যদি লিখে ফেলতাম ভুল করে, হাইপেন দিয়ে পরের অংশে লিখতাম। বাট এমএস ওয়ার্ড তো আর এটা হাইপেন বুঝবে না, সো যে কারণে এই অংশটা যখন লেফট, মানে এই রাইট সাইড অ্যালাইন না, তখন কিন্তু সাথে সাথে এখানে নিয়ে গেছে। ওকে। সো এইটাকে বলে লেফট অ্যালাইন বাট রাইট অ্যালাইন না। আর যদি আপনি জাস্টিফাই করেন তাহলে বোথ সাইডে অ্যালাইন হবে, যেরকম বোঝানোর স্বার্থে এখানে আসে, আমি এখানে জাস্টিফাই করে দিয়েছিলাম দেখেন। এখন দুইটা সাইডের দিকে একটু খেয়াল করেন, বাম সাইড এবং ডাইন সাইড, দুই সাইড কিন্তু অ্যালাইনমেন্ট, বাট এখানে কিন্তু সেটা ছিল না। আচ্ছা, যেটা বলতেছিলাম, কপি পেস্ট আমরা কেন বুঝি না, দেখেন এখান থেকে আমরা যে অবস্থায় কপি করে নিয়ে আসছি, এখানেও কিন্তু সেই অবস্থায় চলে আসছে। এমন কি এইটার ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট, এই যে পেজটা আছে, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে, যে কারণে এখানে আমরা বুঝতে পারি নাই, আমাদেরও হোয়াইট ওদেরও হোয়াইট। বাট এমন হতো যদি এমন কোথাও থেকে কপি করলাম যার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, আপনি যদি এই সেম সিস্টেমে পেস্ট করতেন, সাপোজ কিভাবে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দ্বারা। ওকে। পেস্টের শর্টকাটটা হলো কন্ট্রোল ভি, বাট সেটা হলো এভাবে নিয়ে নিত, ব্যাকগ্রাউন্ডও নিয়ে নিত। সো এখন আসি, এখানেও ফন্টটা, এই যে ফন্টটা আছে এটা এই যে ফন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু টাইম নিউ রোমান্স আছে, যে কারণে এখানে এসেও নিয়ে নেছে, এই যে টাইম নিউ রোমান্স। বাট যদি কোনো কারণে এই ফন্টটাও ভিন্ন হতো, তখনও কিন্তু আমাদের ঝামেলা হয়ে যেত। বোঝানোর স্বার্থে দেখি এখানে তেমন কিছু পাই কিনা। আহ আচ্ছা, এখান থেকে নিলাম সাপোজ তানবীর একাডেমি লেখা, বা এই অংশটা নিলাম। ওকে। নেওয়ার পরে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন ওখানে যে অবস্থায় ছিল এখানে সে অবস্থায় চলে আসছে। এখানে ছিল মার্কেটাইল ব্যাংক বোল্ড করা, তানভীর একাডেমি বোল্ড করা, অ্যাকাউন্ট নাম্বারটাও বোল্ড করা, বাকিগুলো বোল্ড করা না। সো সেম ভাবে এখানে এসে দেখেন সেইভাবে চলে আসছে। ওকে। এমনকি আচ্ছা, ফন্টটাও সেম ভাবে নিয়ে নেছে। বাট আমরা এখন শিখবো পেস্টটা আসলে কিভাবে করব। পেস্টটা আসলে ডিরেক্ট কন্ট্রোল ভি দিয়ে করব না, পেস্ট করার সময় কোথাও থেকে কপি করব কন্ট্রোল সি দিয়ে, দ্যাটস গুড। বাট পেস্ট করার সময় আমরা এখানে পেস্ট টুলের উপরে ক্লিক দিয়ে ভ্যালু দিয়ে পেস্ট করব, সরি কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করব। ওকে, আমি আবারও দেখাই, এখানে পেস্ট, কিপ টেক্সট অনলি, শুধুমাত্র টেক্সট। ওকে। তো আবার একটু বোঝানোর চেষ্টা করি, যদি পেস্ট করেন এখানে কিপ টেক্সট অনলি, অথবা ডান ক্লিক করে এখানে দেখবেন যে কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করুন। তাহলে যে জিনিসটা হবে, এখান থেকে যে টেক্সট গুলো ছিল, এই জায়গায় যে টেক্সট গুলো ছিল দেখেন শুধুমাত্র টেক্সট আকারে পেস্ট হয়েছে। আমি দুইটা পেস্টের একটু দেখাই, এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এখানে এসে পেস্ট করলাম দুইটা। প্রথমে পেস্ট করলাম এটা, আর দ্বিতীয়বার পেস্ট করলাম এটা। আমার মনে হয় প্রথম পেস্টটাই যথেষ্ট, আমরা যেটা চাচ্ছি সেভাবে পেস্ট হয়েছে। কারণ আমরা চাচ্ছিলাম আমাদের এখানে কোনো কালার কম্বিনেশন কিছুই না আসুক, যদি আমাদের প্রয়োজন হয় আমরা এখানে কালার করে নিব। আর এই পেস্টের কারণে আমাদের টিচাররা কিন্তু ডিরেক্ট ক্লাসরুমে বুঝে যেত যে আমি অ্যাসাইনমেন্টটা ডিরেক্ট কপি পেস্ট করছি। কারণ এখানে কিন্তু লিঙ্ক আকারে চলে আসছে। আমি বোঝানোর স্বার্থে একটু বলি, এখানে দেখেন ইকোলজি, সো ইকোলজির উপরে, এখানে ইকোলজিটা আমি নতুন ট্যাবে ওপেন করি, এখানে ইকোলজি সম্পর্কে লেখা আছে। এটা কিন্তু হাইপার লিঙ্ক, এটাকে বলে হাইপার লিঙ্ক। আমরা এটা শিখবো কিভাবে এখানেও হাইপার লিঙ্ক করতে হয়। তো সো এই হাইপার লিঙ্কটা এখানেও কিন্তু চলে আসছে, বোঝানোর জন্য দেখি, এই জায়গার উপরে ক্লিক দেই, এই দেখেন হাইপার লিঙ্ক চলে আসছে, দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আচ্ছা আমি একটু জুম করে দেখ, এই দেখেন কেমিস্ট্রির উপরে ক্লিক করছি, দেখেন এখানে হাইপার লিঙ্ক চলে আসছে। বাট এখানে কি উপরে আসছে, এই যে দেখেন বায়োলজি কেমিস্ট্রি, আমি এটার উপরে ক্লিক দিচ্ছি, এখন কি হাইপার লিঙ্ক আসছে?
সো আসে নাই, দ্যাট মিনস আমরা যখন এখন থেকে পেস্ট করব সব সময় মাথায় রাখবো যে কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করব। কিপ টেক্সট অনলি হলো আপনি যেখান থেকে কপি করছেন না কেন, এখানে হিজিবিজি যাই থাক না কেন, এখান থেকে শুধুমাত্র টেক্সটটাই কপি হবে, অন্য কোনো কিছু কপি হবে না, সেটা হাইপার লিঙ্ক থাক বা ব্যাকগ্রাউন্ড যদি ভিন্ন থাকে। বোঝানোর জন্য দেখি এখান থেকে এটা নেয় কিনা, এটার তো ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করা, যদিও এখান থেকে আমি মুডটা চেঞ্জ করে দিছি যে কারণে ব্ল্যাক, বাট আদারওয়াইজ এটার কিন্তু অরিজিনাল ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না, যে কারণে নাও নিতে পারে। তারপরে আমি একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে এসে কন্ট্রোল ভি দিয়ে, না সেভাবে নিল না, ওকে। বাট কোনো একটা পেজের ব্যাকগ্রাউন্ড যদি ব্ল্যাক থাকে, ডিরেক্ট অরিজিনালি ব্ল্যাক, এটা তো মুড চেঞ্জ করে ব্ল্যাক হয়েছে, বাট অরিজিনালি যদি এই ধরনের ব্ল্যাক থাকে তাহলে কিন্তু সেটাই নিয়ে নেবে। সাপোজ বোঝানোর জন্য আমি দেখি এইটা নেয় কিনা, এটা নেয় কিনা, তাহলে বুঝতে পারবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, এখানে এসে পেস্ট করে দিচ্ছি, এটাও ব্যাকগ্রাউন্ড নেয় নেই, ওকে। সো আমরা চেষ্টা করব তাহলে কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করার, তাহলে আমাদের রেজাল্টটা পারফেক্ট আসবে, ওকে। এবার আসি এখান থেকে যে সমস্যাটা হলো সেটা নিয়ে একটু কথা বলি। আমরা যখন এখান থেকে যে ভ্যালুগুলো কপি করলাম সেই ভ্যালুগুলো আসলে প্রতিটা লাইন বা লাইন ঠিক নাই, কারণ এই যে মেট্রোলজি পর্যন্ত, এখানে এসে দেখি কোন পর্যন্ত, জিওলজি মেট্রোলজি, আচ্ছা এখান থেকে কি অ্যালাইনমেন্টটা দেখি, জাস্টিফাই করি, এখন দেখেন ঠিক আছে, ওকে। সো তাহলে এই অ্যালাইনমেন্ট নিয়ে একটু কথা বলি, অ্যালাইনমেন্টটা কি কাজ করে। সো আমরা বাই ডিফল্ট আমাদের পেজে দেখবেন সবসময় লেফট অ্যালাইন থাকে, তার মানে বাম সাইড সব ঠিক থাকবে, কিন্তু ডাইন সাইডে এই যে মানে ঢেউ 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 অবস্থায় থাকবে, ওকে। বাট আমরা যদি এটাকে কোনো 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 সময় সেন্ট্রাল অ্যালাইন করার প্রয়োজন হতে পারে, কখন সেন্ট্রাল অ্যালাইন করার প্রয়োজন হতে পারে, সাপোজ আমি যদি এটা টাইটেল দিতাম এনভায়রনমেন্টাল সায়েন্স, এটাকে দিতাম, পেস্ট করার সময় কিপ টেক্সট অনলি দিয়ে পেস্ট করব, এটাকে একটু বড় হাতের দেই, এটাকে যদিও আমরা শর্টকাটে দেওয়া শিখবো, এই যে। সো এইটাকে আমরা বেশিরভাগ সময় কি করি, একটা প্যারাগ্রাফ লেখার সময় সেই প্যারাগ্রাফের টাইটেলটা সেন্ট্রালে রাখতে পছন্দ করি, তাই না? তাহলে এটাকে আমাদের অ্যালাইনমেন্ট কি করতে হবে, এখন লেফট লাইন না, কিন্তু এটাকে আমাকে সেন্ট্রালে রাখতে হবে। সো আমি এখন এটাকে সেন্ট্রালে রাখবো। তো সেন্ট্রাল অ্যালাইন কখন প্রয়োজন হতে পারে তাহলে বুঝলাম। এবার আসি, আমাদের অনেক সময় রাইট অ্যালাইন প্রয়োজন হতে পারে, এই যে রাইট সাইড অ্যালাইন, বাট রাইট সাইড অ্যালাইন কখন প্রয়োজন হয়, নর্মালি মেবি আরবি লিখতে হলে রাইট সাইড থেকে দেখা হয়, তখন এই ধরনের অ্যালাইন। এর পাশাপাশি অনেক কাজে প্রয়োজন হতে পারে আমাদের প্রয়োজনের স্বার্থে। সো বাট আমরা সব সময় যে কাজটা করি প্রফেশনালি, যে জায়গায় মেনটেন করার জন্য আমরা জাস্টিফাই করে দিই এখান থেকে, তাহলে আমাদের লেফট সাইড এবং রাইট সাইড অ্যালাইনমেন্টটা যথেষ্ট প্রফেশনাল ভাবে শো করে। এরপরে নর্মালি জানেন যে টাইটেলটা যেটা প্যারাগ্রাফের টাইটেল হয় সেটাকে আমরা সবসময় বোল্ড করে রাখতে পছন্দ করি। আমি যদি আমাদের ইসের কথা চিন্তা করি, এটাকে কি বলে, আমি যদি পরীক্ষার খাতার কথা চিন্তা করি, আমরা এটাকে কি করতাম, সেই অবস্থায় করি। সাপোজ একটা প্যারাগ্রাফ লিখতেছি, সেই প্যারাগ্রাফের প্রথমে কি লিখতাম, টাইটেল। টাইটেলটা কি করতাম, অনেক সময় দেখতাম যে টাইটেলটা জেল পেন দিয়ে লিখতাম, বা একটু মানে মোটা দেখার জন্য জেল পেন দিয়ে লেখার চেষ্টা করতাম। সো আমরা কি করব, এখন জেল পেন তো ইউজ করতে পারবো না, বাট আমরা এটাকে বোল্ড করে দিব এখান থেকে। এমনকি আরেকটু ফন্ট সাইজটা অন 4 করে দিব, ওকে। সো আমরা অনেকে পরীক্ষার খাতা আরো কি করতাম, টাইটেলটা লেখার পরে অনেকে দেখতাম যে আহ, মানে দাগ দিয়ে দিয়েছে, হাইপেন আন্ডারলাইন করে দিয়েছে, তাই না? অনেকে আবার দেখতাম আন্ডারলাইন একটু ভিন্ন, মানে ঢেউ ঢেউ ওয়েব 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 আন্ডারলাইন করতেছে, মানে ঢেউ ঢেউ স্টাইলের আন্ডারলাইন করতেছে। সো আমরাও কিন্তু এখানে করতে পারি, সেটা দেখি। যেরকম এটাকে আমি এখন আন্ডারলাইন করব, এই আমাদের টাইটেলটাকে। সো এই জন্য এখানে এই হোম ট্যাব থেকে আন্ডারলাইন পাবো, এই ফন্টে সবকিছু পেয়ে যাব কিন্তু। এখানে দেখেন প্রথমে আছে বোল্ড, এরপরে আছে ইতালিক। সো এই ইতালিকটা নিয়ে একটু কথা বলি, ইতালিকটা কখন করি, আমরা ক্লাস 8-এ থাকতে এটা পড়ছি যে আহ, কোনো বৈজ্ঞানিক নাম যদি আপনি হাতে লেখেন তাহলে নিচে আন্ডারলাইন করতে হয়, আর যদি কম্পিউটারে যেটা কম্পোজ করে লেখেন তাহলে ডাইন সাইডে একটু কাত করে লিখতে হয়। এই যে ডাইন সাইডে কাত করা, এটা হলো ইতালিক, ওকে। সো কোনো সাইন্টিফিক নেম আমরা যখন লিখবো তখন এইটাকে কি করতে হয়, এই যে ইতালিক করে লিখতে হয়, মানে ডাইন সাইডে একটু কাত করে লিখতে হয়। সো এটা যেহেতু সাইন্টিফিক নেম না, সো এটাতে আমরা ব্যবহার না করি, আমরা আন্ডারলাইন দেওয়া শিখবো। সো এখান থেকে আন্ডারলাইন দেখেন, এই আন্ডারলাইন এই ডাউন অ্যারোর উপরে ক্লিক দেন, দেওয়ার পরে আপনি অনেক ধরনের আন্ডারলাইন পাবেন। একটা লাইন না দুইটা লাইন দিবেন, আচ্ছা জুম করি,
তাহলে আরো বেশি ক্লিয়ার দেখতে পাবেন। ওকে, সো আন্ডারলাইন, এই যে একটা লাইন আছে, দুইটা লাইন আছে, এরপরে এখান থেকে ফোটা ফোটা করা, মানে বিভিন্ন স্টাইলের আন্ডারলাইন আছে এখানে। ওকে, আপনি যেটা, এই যে ওয়েব আছে দেখেন, এই যে ওয়েব। এরপর আসি, আমরা যদি মনে হয় আন্ডারলাইনটা মানে কালার পেন দিয়ে দিব, সো আন্ডারলাইন কালারটা চেঞ্জ করে দেই, কোনটা দিয়ে দেই? আমরা সবসময় বেগুনি দিতে পছন্দ করতাম, তাই না? সো দেখেন, এই যে, সো আন্ডারলাইন আমি একটু চেঞ্জ করে দিয়েছি একটা। তো আপনার যখন যেটা প্রয়োজন আপনি সেটা করে নিতে পারবেন। ওকে, সো বুঝতে পারলাম তাহলে আন্ডারলাইনটা কি কাজে লাগে, কখন কি প্রয়োজন হয়। আন্ডারলাইনটা আমাদের অনেক সময় প্রয়োজন হবে, তো আমরা সেটা ব্যবহার করবো। এখন সে আন্ডারলাইন যদি প্রয়োজন না হয়, যা আন্ডারলাইন দিব না এখানে, তখন কি করবো? নান করে দিব। আন্ডারলাইন থেকে এখানে নান যে অপশনটা আছে এটা করে দিব, তাহলে আর আন্ডারলাইন থাকবে না। ওকে, আবার 100% করি। ওকে, সো এখানে আমরা মোটামুটি ফন্ট নিয়ে অনেক কিছু শিখলাম, এখানে ফন্টের ব্যাপার, অ্যালাইনমেন্টটা নিয়ে শিখলাম। এরপর আসি, আমরা অনেকে আসছি যে একাডেমিক লাইফে দেখছি যে শীট পড়তে পছন্দ করতাম, তাই না? বাট শীটটা এমন হতো যে অনেকে শীট পড়া যেত না, মানে খুব কাছাকাছি লেখা, তখন আসলে কি হতো? সো এইটা যদি আপনি প্রিন্ট করেন, তাহলে এখান থেকে আমি প্রিন্ট অপশন দিয়ে দেখি, এই যে দেখেন খুব কাছাকাছি ভ্যালুগুলো। আমি যদি জুম করে দেখাই, এই যে এইটা হয়তো এখন দেখে মনে হচ্ছে ইজিলি ভাবে পড়তে পারছেন, বাট প্রিন্ট দেওয়ার পরে আপনি কিন্তু এত ভালোভাবে পড়তে পারবেন না, কারণ দুইটা লাইনের ভিতরে স্পেস নাই। সো এই যে দুইটা লাইনের ভিতরে স্পেস নাই, এইটা যদি আপনি করতে চান তাহলে কি করবেন? সিলেক্ট করবেন প্যারাগ্রাফটা, এখান থেকে যে প্যারাগ্রাফ টুলবারটা আছে এখানে কিন্তু স্পেস, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং আছে। সো লাইন এবং প্যারাগ্রাফের ভিতরে স্পেস দিতে পারবেন এটার উপরে ক্লিক দিয়ে। এই যে 1.0, 1.15, 1.5, আপনার যেটা পছন্দ, এটা খুব বেশি স্পেস হয়ে যায় এগুলোতে। আমরা যে কাজটা করি নর্মালি 1.5টা রাখি। ওকে, 1.5টা রাখলে কি হয়, দুইটা যে লাইন আছে, এই যে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের ভিতরে একটা স্পেস আছে। সো এখন আপনি ইজিলি ভাবে কিন্তু পড়তে পারবেন। আমি যদি প্রিন্ট করে দেখাই এখন, এই যে দেখেন যথেষ্ট স্পেস হয়ে গেছে। সো এই কথাগুলো আপনার ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন যে আসলে স্পেসটা কত দিবেন এগুলো। যদিও এমএস ওয়ার্ডের কাজ খুব কম হয়, তারপরে যদি কখনো আসে, আমরা কেন এটাকে মিস করব? আমরা অবশ্যই এই ধরনের কাজ নিব। সো এরপরে আমরা এখানে আর খুব বেশি কিছু, আচ্ছা, এটা বর্ডারটা পরবর্তীতে দেখি, এখন যেহেতু টেবিল দেখতেছি না, টেবিল দেখার সময় বর্ডারটা দেখবো। আচ্ছা, এখানে যদি মনে হয় আপনি কালার চেঞ্জ করতে পারবেন, তাহলে এখানে দেখেন ফন্ট কালার আছে, ফিল কালার আছে, এগুলো নিয়ে কথা বলি। যদি কোনো কারণে এই কালারটা, কোনো টেক্সটের কালার আপনার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তখন আপনি কি করবেন? ইজিলি ভাবে করতে পারবেন। এই যে, সো এখান থেকে এটাকে বলে ফন্ট কালার, আপনি কার্সেলটা রেখে আপনি দেখে নিতে পারেন। দেখেন ফন্ট কালার, আর এটাকে কি বলে দেখি, টেক্সট হাইলাইট কালার। দুইটার ভিতরে পার্থক্য কি একটু বুঝি। এই ফন্ট কালারটা একটু চেঞ্জ করে দেই, মনে করলাম যে এটা গ্রিন করে দিলাম। দেখেন শুধুমাত্র ফন্ট, মানে যা লেখা আছে ইংলিশে ফন্ট, এটা চেঞ্জ হয়েছে। আর আপনি যদি এখন বাকি টুল যেটা দেখলাম এটার ইউজ করেন, সেটা হলো আপনার হাইলাইটস মার্কারের কাজ করবে। ওকে, ফন্ট কালার থাকবে, ফন্ট কালার যা আছে আপনার বাই ডিফল্ট সেটা থাকবে, বাট ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে সেটাকে হাইলাইট করে দিবে। আমরা এইটাকে কোথায় ব্যবহার করি যেটা বলি, আমরা একাডেমিক লাইফে আমরা এই জিনিসটা করছি যে বা যে কোনো কাজেও এটা হতে পারে যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার পড়তেছি। ওকে, সেই অ্যান্সারটা কিন্তু আসলে, সাপোজ অ্যান্সারটা যদি ফুল 1 পেজ থাকে, সেই 1 পেজ কিন্তু, মানে কিওয়ার্ড গুলো 1 পেজে সব থাকে না। একটা, কোনো একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ছোট একটা অংশ হতে পারে, মানে এই ওয়ার্ডটা বা এই সেন্টেন্সটা ম্যান্ডেটরি, না হলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে না। তখন আমরা কি করতাম? আমরা হাতের পাশে একটা ইয়েলো কালারের হাইলাইটস মার্কার থাকতো আমাদের সবসময়, আমরা যখন পড়তে বসতাম, তারপরে ওই ফুল অ্যান্সারের ভিতরে যে কিওয়ার্ডটা বা যে সেন্টেন্সটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এইটা ছাড়া এটার অ্যান্সারই হয় না, তখন আমরা সেটাকে কি করতাম? হাইলাইটস করে দিতাম, যাতে পরবর্তীতে আমরা যখন রিভিশন দিব ইজিলি ভাবে বুঝতে পারতাম যে এইটা, এই জিনিসটা আমার মাস মনে 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 রাখতে হবে। সো সেই জন্য আমরা যদি এখানে কোনো কিছু করার প্রয়োজন হয় এই ধরনের, সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। সাপোজ মনে হলো যে আমার এখানে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ,
সো আমি কি করব, এই অংশটা এখান থেকে কালার করে দিতে পারবো। সো এটা আমি একটা কল রিসিভ করব। ওকে। সো আমরা যেখানে ছিলাম সেখানে একটু ব্যাক যাই। আচ্ছা, আমরা টেক্সটকে হাইলাইটস করে দেখাচ্ছিলাম, কোন টেক্সটগুলো কিভাবে হাইলাইটস করব, জাস্ট সেটা। এখন আসি, আমাদের যদি আর কিছু প্রয়োজন হতে পারে কিনা দেখি। আচ্ছা, আপাতত এখানে হোম ট্যাবে মোটামুটি আমাদের শর্টকাট যে বিষয়গুলো জানা ছিল এটা ক্লিয়ার। আরো অনেক বিষয়গুলো আছে এখান থেকে, মানে হেডলাইন ওয়ান, হেডলাইন টু, এগুলো নর্মালি যখন আমরা টেবিল ফরম্যাট, সরি, এগুলো আমরা টেবিল অফ কন্টেন্ট তৈরি করি তখন এই জিনিসটা প্রয়োজন হয়। তবে ফুল একটা মানে প্যারাগ্রাফ না লেখা পর্যন্ত বা কোনো একটা অ্যাসাইনমেন্ট ফুল না কমপ্লিট করা পর্যন্ত এইটা আসলে দেওয়া সম্ভব হয় না। ওকে। সো আমরা বেসিকটা দেখলাম, এরপরে আমরা ইনসার্ট ট্যাবে যাই। এখান থেকে আমাদের আসলে কি কি শেখার আছে সেটা দেখি। আচ্ছা, ইনসার্ট ট্যাবে এসে আমরা দেখতে পারতেছি এখানে কাভার পেজ আছে। ওকে। সো যে কোনো অ্যাসাইনমেন্টের কাভার পেজটা সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে। আমরা একাডেমিক লাইফে এই জিনিসটা করে আসছি যে কাভার পেজ, যে কোনো একটা রিপোর্ট বলেন বা অ্যাসাইনমেন্ট বলেন, এখানে আমরা একটা কাভার পেজ নিতাম। সো শুরুতে আমরা সেই কাভার পেজটা সবসময় নিয়ে নিতাম যাতে আমাদের সবথেকে পারফেক্ট হতো। সো আমরা শুরুতে কাভার পেজটা নিয়ে নিব, আদারওয়াইজ কিন্তু সেটাতে সমস্যা। ওকে। শুরুতে কভার পেজটা নিলে সেটা সব থেকে বেশি পারফেক্ট হয়। তো ধরে নিলাম যে আমরা কোন কভার পেজটা নিতে পারি। আচ্ছা, আমরা ধরে নিলাম যে এই কভার পেজটা নিলাম। ওকে। এই কভার পেজটা থাকলো, এরপরে আমাদের পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি এভাবে আসলো। সো এই কভার পেজে আমরা যেভাবে, কভার পেজে কি করি, কভার পেজে অবশ্যই টাইটেল থাকে। এবং মানে এই যে অ্যাসাইনমেন্ট বা এই যে রিপোর্ট, সেটার তো অবশ্যই টাইটেল আছে, তাই না? সো টাইটেলটা আমরা চেঞ্জ করে নিতে পারি, যেরকম ডকুমেন্ট টাইটেল কি হতে পারে। সো ডকুমেন্ট টাইটেলে কি হবে, সাপোজ বোঝানোর জন্য ডকুমেন্ট টাইটেলে আমরা কি দিতে পারি, কেউ আইডিয়া দিতে পারবেন? আচ্ছা, ডকুমেন্ট টাইটেলে আমরা দিতে পারি আমাদের কোর্স টাইটেলটা। আর আরেকটা কি আছে, সাবটাইটেল অবশ্যই আছে, ডকুমেন্ট সাবটাইটেল। এই সাবটাইটেলে দিতে পারি আমরা এমএস ওয়ার্ড, যেহেতু আমরা এই যে জিনিসটা, মানে এই যে কাজটা করতেছি আজকে, এটা কিন্তু এমএস ওয়ার্ডের শিখতেছি। আর কিসের উপর বেস করে শিখতেছি, আমাদের কোর্স টাইটেলের উপর বেস করে। সো আমি ধরে নিলাম যে এখান থেকে ডাটা এন্ট্রি। ওকে। আর এইটা আমাদের সাবটাইটেল কি হবে, আমরা শিখতেছি মাইক্রোসফট ওয়ার্ড। বা আরো যদি স্পেসিফিক ভাবে বলতে চান, আমাদের ডকুমেন্ট টাইটেলটা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা শুধুমাত্র আজকে শিখতেছি ইনসার্ট ট্যাব বা হোম ট্যাব। বাট আজকে তো শুধুমাত্র একটা ট্যাব শিখতেছি না, আমরা মোটামুটি অনেক কিছু শিখতেছি, যে কারণে আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে আপনি এই টাইটেলটা খুব বেশি প্রফেশনাল মানে হয়নি, কারণ ফন্টটা চেঞ্জ করতে হবে। ওকে। এই ফন্টটা আমার যায় না, সো আমি মনে করলাম যে টাইম। ওকে। এটাকে, আচ্ছা সরি, ওকে, মাইক্রোসফট ওয়ার্ড এটাকে আমরা চেঞ্জ করে দিব। সো এখান থেকে আমরা এটাকে নিয়ে নিতে পারি আমাদের প্রয়োজন মতো করে। এরপরে এটাকে, আচ্ছা, অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা নিয়ে এবার কথা বলি। সো অ্যালাইনমেন্টটা আমাদের সব সময় কিন্তু জাস্টিফাই করলে হয় না, সেটার প্রমাণ এখন দেখেন। এখানে যদি আপনি জাস্টিফাই করে দেন তাহলে প্রফেশনাল ডাটা দুইটা দেখেন কত স্পেস হয়ে গেছে। বাট আমরা যদি এখন লেফটে রাখি তাহলে মোটামুটি আমাদের পারফেক্ট থাকে। ওকে। সো ডেটটা মনে করলেন যে আজকে ডেটটা দিয়ে দিলাম, আজকে ডেটটা দেওয়া আছে, এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম। এরপরে এখান থেকে, আচ্ছা, বিভাস বাইন, এখানে কোম্পানি নেম সাপোজ ধরে নিলাম যে, ওকে। সো এটা ফুল ক্যাপিটাল কেন আসলো, কারণ এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। বোঝানোর স্বার্থে দ্রুত একটা কাভার পেজ নিজের মতো করে করে নিলাম। এখানে যদি আমি এটাকে প্রিন্ট করে দেখি কি অবস্থা, এই দেখেন এটা কাভার পেজ। আর এটা আমার পরের যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আমার ওইভাবে আছে। ওকে। সো আমরা ইনসার্ট ট্যাবে প্রথম দেখলাম কাভার পেজ। এরপরে
ব্ল্যাঙ্ক পেজ, স্পেস ব্রেক, এই দুইটা জিনিস নিয়ে একটু কথা বলবো এখন। আচ্ছা, ধরে নিলাম যে আমার এই অবস্থা আছে, কাজ করতেছি এই অবস্থা আছে। এখন ধরে নিলাম এই পেজে আমি এখন আর কিছুই নিতে চাচ্ছি না। আমি এখন এই পেজে যা লিখছি, এখানে আমার আর কিছু মনে আসতেছে না, এই পর্যন্ত থাক। আমি এখন পরের পেজে আরেকটা টপিকস নিয়ে লেখা শুরু করি বা সামথিং এরকম কিছু হতে পারে। তখন আমরা কি করি, আমাদের অধিকাংশেরই একটা ভুল ধারণা আছে, আমরা পরের পেজে যদি যেতে চাই, এই বড় অংশ ফাঁকা রেখে পরের পেজে যদি যেতে চাই, এন্টার বাটন প্রেস করে ধরে রাখি, এই যে যে পরের পেজে চলে যায়, এই যে। তো দ্বিতীয় পেজে আমরা চলে গেছি। তো এইটা আসলে প্রফেশনাল কোনো ওয়েও হয় না। তো আমরা আসলে এই ধরনের কাজ করব না, কারণ পরের পেজে যদি আপনি এইভাবে আসেন, তাহলে যে জিনিসটা সমস্যায় পড়বেন সেটা নিয়ে একটু কথা বলি। ধরে নিলাম যে এটা, ওকে, এখন আসি, এই পেজে আপনি কিছু একটা লিখলেন, গুড। এবার আপনার মনে হলো যে এই পেজে আমার যেহেতু বাকি আছে, সো আমি এখন এই পেজটা পুনরায় লিখি। সো ধরে নিলাম এখানে কিছু একটা লিখছেন, এই যে কিছু একটা লিখে নিচের দিকে গেছেন, দেখেন এই উপরে বিশাল বড় একটা জায়গা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আপনাকে এখন কি করতে হবে, পুনরায় এভাবে ব্যাক স্পেস দিয়ে এভাবে নিতে হবে। বাট আপনি যদি সেটাকে, আমরা যেভাবে নিব, সাপোজ ফুল ব্ল্যাক, ওকে। সো আপনি যদি মনে করেন যে এই পেজে আর কিছুই লিখবেন না, পরের পেজ থেকে শুরু করবেন, আপাতত এই পেজে স্কিপ রাখবেন, সো নেক্সট এই যে পেজ ব্রেক দিয়ে দিবেন। মানে এই পেজে এই পর্যন্ত ব্রেক, এরপরে আমি নেক্সট পেজে যাবো, সো পেজ ব্রেক দিয়ে দিবেন। দেখেন নেক্সট পেজে চলে আসছে। সো এই পেজ ব্রেক দিলে হবে কি, আপনি যে এই পরে যদি এই পেজে আর কিছু লিখেন বা কিছু একটা অ্যাড করেন, কোনো সমস্যা না, সেটা এই পেজের উপরে কোনো ইফেক্ট পড়বে না। ওকে, সো আমরা পেজ ব্রেক দিব। ওকে, এবার আসি এখানে, যদি ব্ল্যাঙ্ক পেজের অর্থ কি, আমি যদি এর পরে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই, যে পেজটা ফুল ব্ল্যাঙ্ক থাকবে, তারপরে আমি আবার নতুন করে শুরু করবো, সো ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক দিবেন। তো এইখানে এসে, আচ্ছা এই একটু বলি, এই এইটাতে পারফেক্ট হয় এবার। সো ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক দিবেন, দেখেন এই পেজটাও রেখে ব্ল্যাঙ্ক থেকে গেল। এরপর এইটা আসলে কখন হয় সেটা একটু বুঝাই। মনে করলাম যে দুইটা পেজ আমার লেখা হয়ে গেছে, এইটা পেজ, এই পেজটাও লেখা শেষ, এই পেজটাও লেখা শেষ, বাট এই দুইটা পেজের মাঝে আমি কোনো একটা কিছু ইনক্লুড করতে চাচ্ছি। সেইটা করতে হলে আমরা কি করতাম, ওই যে ব্যাক স্পেস দিয়ে ব্ল্যাঙ্ক করে নিতাম। তো এই ব্যাক স্পেস দিয়ে ব্ল্যাঙ্ক না করে আমরা যদি এই এই পেজে যা লেখা আছে এরপরে ব্ল্যাঙ্ক পেজ দিয়ে দিতাম, তাহলে মাঝে যে পেজটা আমি নিতে চাচ্ছি সেই পেজটা অটোমেটিক ভাবে ব্ল্যাঙ্ক হয়ে যেত। ও, বিষয়টা বুঝাতে পারলাম যে ব্ল্যাঙ্ক পেজ কি আর পেজ ব্রেক কি। পেজ ব্রেকের অর্থ হলো আপনি যে পর্যন্ত এখন আছেন ওইখানে আপনি ব্রেক দিয়ে নেক্সট পেজে যেতে চাচ্ছেন। আর ব্ল্যাঙ্ক পেজ হলো দুইটা পেজের মাঝে যদি কোনোভাবে একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চান, তখন আপনি ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক দিবেন, নিয়ে নেবে। তবে কার্সেলটা কোথায় রাখবেন সেটার উপরে সব থেকে গুরুত্বপূর্ণ। ওকে, কার্সেলটা আপনি যেখানে রাখবেন সেখান থেকে কিন্তু, যদি কার্সেলটা এরকম কন্টেন্টের ভিতরে এসে রেখে দেন, এখান থেকে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আবার যদি এরকম লাস্টে এসে রেখে দেন, তখন আপনার ব্ল্যাঙ্ক হবে। সো আমরা পেজ ব্রেক শিখলাম, ব্ল্যাঙ্ক পেজ শিখলাম, কাভার পেজ শিখলাম, এরপরে টেবিলটা একটু শিখি। টেবিল, এই টেবিলটাতে আমরা যখন টেবিলটা নেই, তখন এখানে যে বক্স বক্স গুলো আছে বাই ডিফল্ট দুই একটা নিলে সেটা আমরা নিতে পারি, বাট আমরা একটু কলাম এবং রো শিখে আসি, কোনটাকে কলাম বলে এবং কোনটাকে রো বলে, সেটা শেখার জন্য আমরা একটু এক্সেলটা ব্যবহার করি, তাহলে ইজিলি ভাবে বুঝতে পারবো। ওকে, এখানে যে ফাইলটা দিয়ে দেখাচ্ছিলাম এটা দিয়ে দেখে। তো এক্সেল দিয়ে আসলে কলাম আর রো ভালোভাবে বোঝানো যায়। সো এটাও একটা টেবিল, যে কারণে এখানে আসছি। সো এখানে প্রথম বুঝি কলাম কোনগুলোকে বলে। সো এখানে এ, বি, সি, ডি এগুলোকে বলে কলাম। তার মানে এ বি সি ডি কিন্তু উপর থেকে নিচে, হেডার থেকে ফুটারের দিকে যাচ্ছে, এটাকে বলে কলাম। বি, সি, ডি, ই এগুলো হলো কলাম। আর আড়াআড়ি যেটা আছে, 1, 2, 3, 4, 5, এগুলোকে বলে রো। ওকে, কলাম এ, বি, সি, ডি এগুলোকে বলে কলাম। কলামের কিন্তু শেষ নাই, আরো এদিকে কিন্তু আরো আছে, এই দেখেন এ বি সি ডি, ওয়াই জেড পর্যন্ত, তারপরে আবার ডাবল এ ডাবল বি। প্রয়োজনের স্বার্থে এক্সেলে আমরা অনেকগুলো কলাম নিতে পারি। আর 1, 2, 3 আড়াআড়ি যেগুলো, যে বক্সগুলো থাকবে এগুলোকে বলে রো। সো আমরা রো আর কলাম বুঝতে পারছি, সো পুনরায় ফিরে যাই।
এখানে এসে যেহেতু টেবিল ইনসার্ট করতে যাচ্ছি, এখানে দেখি আসলে টেবিল। তো এইখানে টেবিলের উপরে ক্লিক দিলাম, এখানে দেখেন একটা বক্স। এইখানে রো আর কলামের কোনো ইয়ে নেই, বাট আমি যদি ডাইন সাইডে যাই, এখান থেকে একটার পরে ডাইন সাইডে যাই, তখন কিন্তু আমার একটা রো দুইটা কলাম হয়ে গেছে। আবার আরেকটা নেই, তখন তিনটা কলাম একটা রো। সো আমার এইটা হলো রো, আর এইটাকে বলে কলাম। ওকে। সো এইটা হলো কলাম, এই যেটা কলাম, এটাতে আবার একটা কলাম, রো হলো এক দুই তিন চার পাঁচ, পাঁচটা না ছয়টা রো হয়ে গেছে। এটা রাইট, ছয়টা রো হয়েছে। সো একটা নিলে মোটামুটি জাস্ট একটা বক্স, বাট আমি যদি ডাইন সাইডে যাই তাহলে আমার অবশ্যই কলাম বাড়বে, আর যদি নিচে যাই তাহলে আমার রো বাড়বে। তো আপনি এখন ইনসার্ট টেবিলের উপরে ক্লিক দিয়ে এখান থেকে আপনি নিতে পারেন নাম্বার অফ কলাম কতগুলো নেবেন, নাম্বার অফ রো কতগুলো নেবেন। সাপোজ আপনি একটা টেবিল তৈরি করবেন যেখানে নাম্বার অফ রো, সরি কলাম পাঁচটা প্রয়োজন বা ছয়টা প্রয়োজন, যাই হোক না কেন এখানে দিয়ে দিবেন। আর সেখানে মনে করেন 100 জন স্টুডেন্টের লিস্ট করবেন, তো 100 জন স্টুডেন্টের লিস্ট করতে হলে কিন্তু অবশ্যই 101টা রো নিতে হয়। কারণ উপরে যেটা থাকে সেটা হলো হেডিংসে লেখা থাকে স্টুডেন্ট নেম অমুক তমুক, ওইটা কিন্তু বাদ থাকবে। 2 নাম্বার থেকে শুরু হবে, সো আমরা অবশ্যই 101 নিব। এই যে দেখেন এখন। ওকে। সো এখান থেকে আমরা কি পেলাম, কয়টা কলাম কয়টা রো পেলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা রো কলাম পেলাম, আর রো পেলাম এক দুই তিন, এভাবে আমাদের মনে থাকার কথা 101টা রো নিছি। ওকে। সো আমি একটু ছোট করে নেই, এত বড় নেওয়ার প্রয়োজন নেই, বোঝানোর স্বার্থে অতগুলো নেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে মনে করলাম এভাবে নিলাম। ওকে। সো টেবিলে আসলে অনেক কিছু শেখার আছে, ওকে, যে কারণে টেবিল নিয়ে আমি একটু কথা বলবো। এই টেবিলটা, আমি যখন টেবিলের উপরে ক্লিক করছি তখন কিন্তু নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, টেবিল ডিজাইন আর টেবিল লেআউট, এই দুইটা ট্যাব কিন্তু নতুন করে ওপেন হয়েছে। এগুলো কিন্তু আগে ছিল না। আমি যদি বোঝানোর স্বার্থে পুনরায় এই কন্টেন্টে ফিরে আসি, এখানে ফিরে আসি, এখানে দেখেন হেল্প পর্যন্ত লাস্ট, টেবিল ডিজাইন টেবিল কন্টেন্ট নাই। আপনি যখনই টেবিলের উপরে ক্লিক দিবেন তখনই টেবিল ডিজাইন টেবিল লেআউট চলে আসছে। ওকে। সো প্রথমত দেখি, এই টেবিলটাকে যদি আপনি সাপোজ, অনেক সময় প্রয়োজন হতে পারে এই যে রোর যে সাইজগুলো আছে, এই সাইজগুলো আপনার পক্ষে যথেষ্ট না, আপনার আরো বড় বড় করা প্রয়োজন রো গুলো। ওকে। তখন আমরা কি করি, এই যে কর্নার ধরে একটু সাইজ করে নিই। এই যে দেখেন কর্নার ধরে আমি বড় করে নিলাম, আমার যতটুকু প্রয়োজন ততটুকু বড় হয়ে গেছে। এবার আসি, কোনো একটা কারণে মনে হলো না এভাবে না, আমার এক্সাক্ট একটা ফিক্সড জায়গার ভিতরে প্রয়োজন, এভাবে কর্নার ধরে টানলে কি হচ্ছে দেখেন একটু বড় ছোট হয়ে যাচ্ছে, এই সাইডে বড় হচ্ছে এই সাইডে, এরকম যে সমস্যাটা হয়ে থাকে। বাট আপনি যদি এটা না করে মনে করেন যে আপনি একেবারে একটা পেজ কমপ্লিট করবেন, তখন কি করবেন? এই যে জাস্ট লাস্টেরটা আবারও বলি, লাস্টের যে রোটা আছে এটার নিচে যে অংশটা আছে এটার উপরে কার্সেলটা নিয়ে আসবেন না, আমি একটু জুম করে দেখাই। এই যে কার্সেলটা কখন হলে আপনি কাজ করতে পারবেন, যখন এই স্টাইলে দেখাবে উপর এবং নিচের দিকে অ্যারো আছে। তো এবার দেখেন এই যে আমি বড় করতেছি, জুম আউট করি। ওকে। আপনার মনে হলো যে আপনার টেবিলটা, আপনার যে টেবিলটা নেছেন এই টেবিলটা সম্পূর্ণ এই অংশের ভিতরে থাকবে। তো লাস্টেরটা তো বড় হয়ে গেছে তাই না? অবশ্যই লাস্টেরটা বড় হবে না, এখন আমি সিস্টেম দেখাবো। সো এই টেবিলটার এই যে প্লাস আইকন আছে, এটা দিয়ে এই টেবিলটা সিলেক্ট করে দিবেন। ফুল টেবিলটা কিন্তু এখন সিলেক্ট হয়ে গেছে। আমি প্রত্যেকটা রোকে সমান হাইট করব। আমার লাস্টের যে রোটা আছে এটা কিন্তু সব থেকে বেশি হাইট হয়ে গেছে, আর বাকিগুলো বাই ডিফল্ট যেটা ছিল এক দুই তিন চার, এগুলো রো সব সেম। বাট বাকি লাস্টের রোটা অনেক বেশি হাইট। আর কলামটা অবশ্যই সমান আছে, সো এইটা, এটার থেকে এটার সাইজ, এখান থেকে এটার সাইজ, এটা এটা সব সমান আছে, বাট রো একটা বড় হয়ে গেছে। এই ডিস্ট্রিবিউট রো যদি আপনি পারফেক্ট করতে চান তাহলে প্রথমত টেবিলটা ধরে সিলেক্ট করবেন, এই টেবিল লেআউটে যাবেন, ডিস্ট্রিবিউট রোর উপরে ক্লিক দিবেন। এই যে ডিস্ট্রিবিউট রো, তার মানে রো গুলোর ডিস্ট্রিবিউশন সেম হয়ে যাবে। দেখেন সেম হয়ে গেছে। ওকে। সো এবার আসি এখান থেকে, আর কলাম যদি আপনি করতে চান, কলামের কাজের ক্ষেত্রে যদি কোনো কারণে কখনো প্রয়োজন হয় ওই একই সিস্টেমে ডিস্ট্রিবিউট কলাম করে দিবেন, সেম হয়ে যাবে। এখন আসি, কোনো একটা কাজে আপনার মনে হলো যে এখানে এই যে স্কেল, এই যে
আর দাগটা আছে এই এটা আপনার প্রয়োজন না, বা উপরে কোনোটা প্রয়োজন না, এরকম ভাবে প্রয়োজন হতে পারে। আমাদের স্কুল বা কলেজ লাইফে থাকতে আমরা যখন পেন্সিল দিয়ে কোনো কিছু করতাম, কোনো কিছু লিখতাম, তখন বা কোনো একটা টেবিল তৈরি করতাম, তখন দেখতাম যে এই দাগটা প্রয়োজন নাই বা এই অংশটা প্রয়োজন নাই, তখন কি করতাম আমরা, আলাদা একটা ইরেজার থাকতো, অথবা আমাদের পেন্সিলের পিছনে একটা ইরেজার থাকতো, যে ইরেজার দিয়ে আমরা ঘষে তুলে ফেলতাম। সো আমাদের এমএস ওয়ার্ডেও কিন্তু সেটা আছে। সো সেটা আমরা কোথায় পাবো? টেবিল লেআউট থেকে ইরেজারের উপরে ক্লিক দিয়ে এখান থেকে কেটে দিতে পারবো। দেখেন এই বক্সটা, এই দুইটা, সাপোজ আবারও দেখেন, এই যে দুইটা এ, সরি, এই যে প্রথম যে রোটা আছে, এই রোতে আমার এই দুইটা মিলে একটা বক্স থাকবে। আমি কি করব, এই আন্ডারলাইনের উপরে জাস্ট বা এই স্কেলটার উপরে এখানে আমি কি মানে দাগ দিব। আবার যদি মনে হয় আবার এখানে প্রয়োজন, এবার আসি, ভুল করে যদি ইরেজার পড়ে সাপোজ, আবার দেখাই, এই কাজটা প্রথমে করতে গিয়ে আপনি ইরেজারটা অন ছিল, কোনো কারণে ভুল করে আবার ক্লিক করে ফেলছেন, এখানে নষ্ট হয়ে গেছে, বাট আপনি ইরেজার অফ করতে মনে নাই। শুরুর দিকে এরকমই হয়। সো ইরেজারটা অফ করতে মনে নাই মানে এনেবেল আছে, এটাকে ডিজেবল করতে মনে নাই, সো আপনি ডিজেবল করে দিলেন এখন। তো এবার এখানে এখানে আনবেন কি করে, আবার টেবিলটা কি নতুন করে নেবেন না? সো এই জন্য ড্র টেবিলের উপরে ক্লিক দিবেন। আবার আমরা কি করতাম, যদি কোনো অংশ এক্সট্রা মুছে যেত, তখন কি করতাম, পুনরায় পেন্সিলটা ধরে একটা দাগ দিয়ে দিতাম, তাই না? স্কেল ধরে পেন্সিল দিয়ে দাগ দিতাম। সো এখানেও কিন্তু সেই সিস্টেমটা আছে, ড্র টেবিলের উপরে ক্লিক দিয়ে এখান থেকে ধরে ছেড়ে দিবেন, এই দেখেন টেবিলটা ডিজাইন হয়ে গেছে। ওকে। আচ্ছা, আপনার মনে হতে পারে এই যে পাগলামি আমরা কেন শিখতেছি, এগুলো কি আসলে কোনো প্রয়োজন আছে কিনা? ওকে। সো আমি আজকে থেকে আপনাদের প্র্যাকটিসেরও কাজ দিয়ে দিব, হোমওয়ার্ক তো অবশ্যই দিব। সো এই জন্য জাস্ট একটু দেখাই, ফাইবারে চলে যাই, এমএস ওয়ার্ড, তাই না? সো এখান থেকে মনে করলাম যে ইনি অপারেটেড আছে, এনার একটু দেখি। আমরা প্র্যাকটিস ফাইল পাই না, তাই না? আমাদের সবসময় মনে হতে পারে আমাদের প্র্যাকটিস ফাইল কই, আমরা প্র্যাকটিস করতে পারতেছি না, বাট প্র্যাকটিস ফাইল কিন্তু আপনাদের আছে। আপনাদের শুধুমাত্র এই টিপস গুলো মানতে হবে। আমি প্রত্যেকটা ক্লাসে যেভাবে দেখাবো আপনারা সেইভাবে, আমি কিন্তু একটা দুইটা দেখাবো, বাট আপনারা কিন্তু আরো অনেকভাবে সেইভাবে প্র্যাকটিস করবেন। সাপোজ এখানে দেখেন, এই যে আমি কি লিখে সার্চ করছি, এমএস ওয়ার্ড লিখে সার্চ করছি, আমরা যেহেতু এমএস ওয়ার্ড শিখতেছি, এমএস ওয়ার্ড লিখে সার্চ করছি, এখানে এসে আমি যে কোনো একটা গিগ ওপেন করলাম, যে ইনি যেহেতু টপ রেটেড আছে, এনারটা ওপেন করলাম। ওপেন করার পরে একটু নিচে এসে দেখবেন যে ইমেজ বলে অপশন আছে, এই যে ইমেজ, তো ইমেজের উপরে ক্লিক দিলাম। এইটা হলো ওনার বাই ডিফল্ট থিম। আমি একটু ক্লিক করি, এইগুলো কিন্তু এই সার্ভিসটা উনি কিন্তু দেশে ওনার ক্লায়েন্টের জন্য। এই দেখেন, এই বুঝবেন কি করে, এইটাতে কিন্তু কোনো এখানে কোনো কিছু আসে নাই, আমি দেখাই। এখানে সাথে সাথে কোনো একটা ক্লায়েন্টের নাম আসে নাই, 5 স্টার রিভিউ আসে নাই, বা অন্য কোনো স্টার রিভিউ আসে নাই, এমনকি এখানে কোনো কমেন্টস আসে নাই। বাট আমি নেক্সট এর উপরে ক্লিক দিলাম, এইটার ক্ষেত্রে কিন্তু এই যে ক্লায়েন্টের নাম, 1 বছর আগে এই কাজটা করছে এবং কি রিভিউ দিয়েছে সেটাও কিন্তু আমি দেখতে পারতেছি। ক্লায়েন্ট এক্সে গ্রেট ওয়ার্ক এক্সপিরিয়েন্স পার্সন ইত্যাদি ইত্যাদি, A++। এই কাজটা উনি ওনার ক্লায়েন্টের সার্ভিস দিয়েছে, এই। সো আমরা কিন্তু এগুলো ডিজাইন করা পারবো, শিখবো ইজিলি ভাবে। এই যে আমি একটু আগে বললাম যে টেক্সটের হাইলাইটস করতে হয়, এই যে এই সেম কিন্তু এই টেক্সটটা কিন্তু হাইলাইটস করা। ওকে। একটু আগে দেখাচ্ছিলাম, মনে থাকার কথা, এই যে এইটা, এই যে হাইলাইটসটা, এটা কিন্তু এটা। ওকে। সো এবার আসি, এইগুলো কিন্তু ক্লায়েন্টের সার্ভিস দিয়েছে। ওকে, আমি আবারও দেখা, এইগুলো আমরা প্র্যাকটিস করব, এরপরে নেক্সটে যাই। এই এইটা দেখেন, এইটা আপনারা তৈরি করতে পারবেন কিনা জানি না, এটা ক্লায়েন্টের সার্ভিস। আমি যেটা বলতেছিলাম, এখানে একটা বর্ডার, আমরা যখন একটা টেবিল নিব, নেওয়ার পরে এই অংশটাকে কিভাবে মুছবো, এইটা, এই যে, যদি মনে হয় যে এইটা এইটা ফুল মুছে দিতে হবে, তখন কি করবেন, এই যে এই অংশটা। সো আমি পুনরায় ড্র টেবিল থেকে এখানে একটা দাগ দিয়ে দেই স্কেল দিয়ে। ওকে। সো এখন আপনার এই অংশটা মুছে ফেলতে হবে, তাই তো? আপনার এই স্যাম্পল অনুযায়ী তাই মনে হচ্ছে, বা আপনার ক্লায়েন্টের কাজ অনুযায়ী তাই মনে হচ্ছে। এইটা আসলে কিভাবে, কোন, এই ক্লায়েন্ট হয়তো বা তার ছবি তুলে দিয়ে দিছিল যে আমার ডিজাইনটা এরকমই হবে, তখন আপনি কি করবেন, এই যে ডিজাইনটা মুছবেন কি করে? সো ইরেজার তো আছে আমাদের, ইরেজার থেকে এখানে ক্রপ, এখানে, এখন দেখেন তো চলে গেছে কিনা, দেখা যাচ্ছে কিন্তু প্রিন্ট করেন, দেখেন প্রিন্ট, যখন পিডিএফ করবেন বা প্রিন্ট করবেন, এই দেখেন নাই। ওকে। সো
এবার আসি আমার আহ, এখানে এই জায়গায় কিভাবে মুছলো তাহলে এই জায়গায় এখানে আমরা তো প্রথম যখন নিব তখন ইজিলি ভাবে নিয়ে নিব, বাট এখানে দেখেন দুই সাইড বা এই সাইডটাতে একদমই নাই, এই যে একটা আছে শুধু। একই সিস্টেম, ইরেজার দিয়ে মুছে ফেলবেন এখান থেকে একটা বাদে একটা, সো ইরেজার দিয়ে আমি এইভাবে মুছে ফেলবো, এই যে এই যে। ওকে, সো আমরা প্র্যাকটিস ফাইল এখন থেকে পেয়ে গেলাম। ওকে, এগুলো আমরা ধরে ধরে প্র্যাকটিস করবো কারণ এইগুলোই কিন্তু ক্লায়েন্টটা কাজ করে এনেছে। ওকে, এই যে দেখেন এটার হেডার আছে, এই যে হেডারে রাখা। এইটা একটু বলে রাখি, এই যে উপরে লেখা উইনিক্স ফর এমপ্লয়ি সামথিং, এই জিনিসটা এখানেও আছে, এখানেও কিন্তু একই কথা আছে। এই জিনিসটা কি হেডারে একবারে সেট করা হয়। আমি আবারও দেখাই, এই সিলেবাসটার কথা একটু বলি। এটা একই ফ্রিল্যান্সিং উইথ ডাটা এন্ট্রি আমার ক্যারিয়ারে, মানে আমার ইনস্ট্রাক্টর ক্যারিয়ারে প্রথম আমি অফলাইনে ক্লাস নিই এটা। এটা জানেন যে ইডিজি বাংলাদেশ ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, আপনারা এটা জানেন কিনা যে ওয়ার্ল্ড ব্যাংকের থেকে প্রায় $300 মিলিয়ন মেবি একটা প্রজেক্ট পাইছিল বাংলাদেশ আইসিটি ডিভিশন। অবশ্যই এটা প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল ওই গভর্নমেন্ট থাকতে এই প্রজেক্টটা আসছিল। প্রায় $300 মিলিয়ন মেবি সামথিং। ইডিজি, এদের এখানে বলা আছে যে কত $1 মিলিয়ন একটা প্রজেক্ট আসছিল মেবি সামথিং। আচ্ছা, এই যে $300 মিলিয়ন একটা প্রজেক্ট আছে আইসিটি ডিভিশনের ক্ষেত্রে। ওকে, সো এইখানে এদের টার্গেট কি হয় যে ওয়ার্ল্ড ব্যাংক থেকে দেয় যে বাংলাদেশের মানুষকে আহ, মানে এই ডিজিটাল স্কিলটা প্রোভাইড করার জন্য। সো এই ডিজিটাল স্কিলটা বিভিন্ন সেক্টর অনুযায়ী জানান যে এখন কাজ চলতেছে, যার ভিতরে প্রথম যেটা ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজ স্টুডেন্ট, মানে যারা মানে আন্ডার গ্রাজুয়েটেড স্টুডেন্ট আছে তাদেরকে এটা দেওয়া হচ্ছিল। তো আমিও আমার ভার্সিটিতে এটা ট্রেনার হিসেবে জয়েন করছিলাম। সো ওখানে এই যে ইডিজি ছিল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং আইসিটি ডিভিশন, এটা তিনটা প্রতিষ্ঠান মিলিয়ে মূলত এই সেবাটা দিচ্ছিল। সো এখানেও দেখেন ওই আপনারা যে কোর্স সিলেবাসটাই ক্লাস করতেছেন একেবারে সেম, একেবারে সেম টু সেম, সবই সেম আছে। ওকে, তো এই সিলেবাসটা তৈরি করার সময় কি করছিল দেখেন, এই যে এখানে উপরে ইডিজি বিএসএমএসটি সিএসএসসি ডিজিটাল স্কিল, এই অংশ যেটা এখান থেকে শুরু করে এই আন্ডারলাইন পর্যন্ত প্রত্যেকটা পেজে আছে এবং যতগুলো পেজ থাকবে সবগুলো পেজে আছে। এটা আসলে কিভাবে সেট করে, এটা হলো হেডারে সেট করতে হয়। ওকে, এখানে ক্লিক করে এই যে হেডারে, হেডারে কিভাবে সেট করবেন, হেডারের উপরে ডাবল ক্লিক করবেন, দেখবেন যে হেডার ট্যাব অ্যাভেলেবল হয়ে যাবে। আমার মনে থাকার কথা, আমি হেডারটা বড় করে নিয়েছিলাম এই একটাই কারণে। কিন্তু এরকম যদি কোনো কাজ করার প্রয়োজন হয় হেডারটা এভাবে বড় করে নিতে হয়। সাপোজ আমি এখান থেকে এইটুকু নিয়ে দেখাই, বা আমি এটা নিয়েও করতে পারতাম। এই যে এই ফাইলটা যদি প্র্যাকটিস করেন আপনারা যখন, এই যে দেখেন এই যে উপরের যে অংশটা যা লেখা আছে এই আন্ডারলাইন পর্যন্ত, এইটা কিন্তু সব সেম। এটা কিভাবে দুই পেজে আসলো, একই জিনিস। এমনকি এই যে লোগো সহ, এই যে অমুক গ্রুপ লোগো সহ এই জিনিসটা আসলে দুই পেজে কিভাবে আসলো, এটাও ফুটারে সেট করা। আমি যদি দেখাই, এখানে পেস্ট করে দেই, যদি ওটা ডিজাইন করতে হবে, আমি এখন অত ডিজাইন করব না, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি আর কি। এখানে অবশ্যই টাইম নিউ রোমান্স করে দিই। ওকে, আমি এখন হেডার অ্যান্ড ফুটারে অফ করে দিই। সো এইটা হলো আমার কিন্তু ফন্ট, মানে কাভার পেজ এখানে আসবে না, স্বাভাবিক কাভার পেজে কখনো এই ধরনের কিছু আসে না, বাট নেক্সট পেজ থেকেই দেখেন এটা এই পেজে অটোমেটিক ভাবে অ্যাড হয়ে গেছে। আপনি কিন্তু একটা পেজ অ্যাড করলেন, যতগুলো পেজ এখন আসবে একের পর এক কিন্তু এটা চলে আসবে। সো এটা হলো প্রথমে সেট করে নিতে হয়, একবার সেট করলে আর আপনাকে সেট করতে হয় না। সো বেসিক একটু ধারণা দিলাম, আপনারা প্র্যাকটিস করবেন তাহলে, যেহেতু এই অংশটা আসলো। ওকে, তো এবার আসি এই অংশটুকু কালার করলো কি করে, ইজিলি ভাবে কালার করতে পারবেন। আমি কিন্তু, আচ্ছা এখান থেকে দেখাই, সেই অংশটা একটু নিয়ে রাখি না হলে হচ্ছে না। এটাকে একটু ছোট করে দিই, এই যেটা যেটা হচ্ছিল, এই যে দেখেন এটা একটু ছোট। আচ্ছা, কোশ্চেনের অ্যান্সার দিব লাস্টে। সো এইটাকে কালার করলো কি করে, সো কালার কিন্তু কয়েকটা সিস্টেমে আমরা করছি। প্রথমে যে কালারটা করছি, প্রথম হলো টেক্সটের কালার করছি, টেক্সটের কালারটা চেঞ্জ করছি। দ্বিতীয়টা হলো টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করছি, মানে টেক্সটটা হাইলাইটস করা, টেক্সটের কালার সেম থাকবে,
বাট টেক্সটের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেটাকে বলি আমরা হাইলাইটস মার্কার দিয়ে করি। বাট আমরা যদি এখন মনে করেন এই 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 তিনটা টেবিলের সাপোজ বোঝানোর জন্য এখানে দেখি এইটা ব্ল্যাক করা, এগুলো কিভাবে করব? এই জন্য কিন্তু আপনি এই এই হাইলাইটস এটা দিয়ে করতে পারবেন না। এই জন্য আপনার এই সাইডে দেখেন এই প্যারাগ্রাফ এন্ড এখানে শেপের কালার চেঞ্জ করা যায়। এখানে দেখেন এটাকে বলছে শেপিং। সো এই কালারটা চেঞ্জ করো, সাপোজ ব্ল্যাক, এই যে ব্ল্যাক করে দিলাম। বা আপনার যদি মনে হয় যে ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক না, হ্যাঁ সম্পূর্ণ ব্ল্যাক, সো এটা। এরপরে এখান থেকে যে দাগটা কালার স্পষ্ট বোঝা যাচ্ছে, এটা কি করবেন? এটা হলো বর্ডারের চেঞ্জ করা যায়। ওকে, এগুলো সবই ধরে ধরে চেঞ্জ করা যায়। এই যে আমার যে টেবিলের যে বর্ডার গুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ করা যায়। এটা কোথা থেকে করবেন? এটা তো শেডিং করলাম, এই যে টেবিলের বর্ডার, সো এখান থেকে আমরা চেঞ্জ করব বর্ডার। এখান থেকে এসে এই দেখেন কালার চেঞ্জ করা যায়, বিভিন্ন ধরনের কালার আছে। আপনি বর্ডারের সাইজও বাড়ানো যায় যদি কখনো এমন হয় যে বর্ডারটা অনেক বড়। এরকম যদি কোনো স্থানে পেয়ে যান বর্ডারটা বড়, তার মানে বর্ডারের থিকনেসটা বড়। ওকে, বর্ডারের এই যে থিকনেসটা দেখেন এখানে আছে, আপনি কত ফিট দিবেন এটা বলা আছে। আবার এখান থেকে বর্ডারের স্টাইলও চেঞ্জ করা যায়। বাই ডিফল্ট সবগুলো এটা থাকে, বাট বর্ডারের স্টাইল যদি চেঞ্জ করতে চান এখান থেকে করতে পারবেন। ওকে, সো মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসলে এই ধরনের কাজ আমরা কোথা থেকে প্র্যাকটিস করব বা কি, বা এই এখান থেকে কেন প্র্যাকটিস করব, কারণ এই সার্ভিসগুলো ফাইবারে কোনো না কোনো ক্লায়েন্টের কাছ মানে কোনো না কোনো ক্লায়েন্ট কোনো না কোনো সেলারের কাছ থেকে নেছে। তার মানে তাদেরই প্র্যাকটিস ফাইল এই ধরনের কাজ হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, এই ফাইলগুলো যদি আমরা প্র্যাকটিস করি আমরা অনেক কমফোর্ট জোনে চলে যাব। আমরা জানি যে ফাইবারে কি ধরনের কাজ হয়, বুঝতে পারছি। আরো কি দেখি, এই দেখেন। সো এই এক পেজে যদি এইটা করতে চান তাহলে কিন্তু আপনার এবার বলি এই যে বর্ডারের কেন প্রয়োজন, একটু আগে বলতেছিলাম না বর্ডার ছোট বড় একেবারে জিরো বর্ডার ইত্যাদি ইত্যাদি কেন করবেন। এই যদি এক পেজে যদি এটা ধরাতে চান, এই পেজটা যদি ফুল এক পেজে নিতে চান, বা A4 পেজের ভিতরে মাস্ট আপনাকে যদি এমন হয় ম্যান্ডেটরি কমপ্লিট করতে হবে, তখন কিন্তু আপনার বর্ডার লেস করে দিতে হবে। ওকে, এরপরে ফন্ট সাইজ আমি বলছি 12, সবসময় 12 রাখা যাবে না, কারণ এই ফন্ট সাইজ যদি সবসময় 12 রাখেন তাহলে এটা কমপ্লিট করতে পারবেন না। ওকে, ও এই কাজগুলো আপনারা ইজিলি ভাবে বসে বসে প্র্যাকটিস করবেন। ওকে, ইজিলি ভাবে আশা করি পারবেন। নেক্সট, এই যে সিম্পল, এগুলো আশা করি আপনারা পারবেন। এরপরে নেক্সট এটা। তো এগুলো আমরা শিখবো এক এক করে শিখতেছি যেহেতু। আচ্ছা, আমরা এখানে অনেক বিষয় আছে যেগুলো আমরা এখনো শিখি নাই, যেরকম নাম্বারিং করা শিখি নাই, এই নাম্বারিং করা শিখি নাই, এগুলো আমরা শিখবো। ওকে, আর কি কি আছে দেখি। এটা কোন একটা জিম ট্রেনারের অংশ। তো এই অংশগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড ছবি কিভাবে সেট করতে হয় আমরা দেখবো পরবর্তীতে। আচ্ছা, এটা হলো টেবিল অফ কন্টেন্ট। ওকে ওকে, সো এটা তার পেজ। ওকে, এভাবে কিন্তু অনেক এইটা ক্লায়েন্টের বুঝবেন কি করে, এই দেখেন রিভিউ চলে আসছে অমুক ক্লায়েন্ট অমুক, এই যে এটাও কিন্তু চলে আসবে, এই যে 2 ইয়ার্স আগো অমুক ক্লায়েন্ট কি কি রিভিউ দিয়েছে সেটাও এখানে বলা আছে। এখানেও দেখেন ওই সেম কাজটা করা আছে, এই যে এই অংশটা কিন্তু এই লোগোটা কিন্তু হেডারে সেট করা। ওকে, প্রত্যেকটা পেজে আসবে। আবার ফুটারে এই অংশটা সেট করা, প্রত্যেকটা পেজের ফুটারে দেখেন এই অংশটা আছে। ওকে, সো হেডার এবং ফুটারে যা একবার সেট করে দিবেন তা কিন্তু প্রত্যেকটা পেজে একের পর এক চলে আসবে। সো মোটামুটি আমরা আজকে বেসিক ধারণা নিলাম, আগামীকাল ক্লাসে MS ওয়ার্ডটা আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো পাশাপাশি গুগল ডক্স ধরবো। সো এখন আপনাদের কোর্সে নিব। অলরেডি যারা কোর্সেন করছেন তারা একটু দেখেই ভাইয়া ভিডিও ডাউনলোড করতে পারছি না। ওকে, সো একটু বলি, যেহেতু আপনার নতুন আছেন, এত এখন এত টেনশন নিয়েন না, আপাতত ভিডিওটা দেখেন। ভিডিও ডাউনলোড অপশনটা আমি অন করে দিব, তানভীর ভাইয়ের সাথে অলরেডি কথা হয়েছে। আমি আমার স্টুডেন্টদের কখনো ভিডিও পারমিশন, ডাউনলোড পারমিশন দেই না। আহ, মানে সব সময় আমি বলি না এটা 2 থেকে 3 বছর থাকবে, এটা আজীবন থেকে যাবে, কোনো সমস্যা না। বাট আপনি ভিডিওটা মানে ডাউনলোড পারমিশন বাট এটা পেয়ে যাবেন, এটা নিয়ে টেনশন করেন না। এরপরে অনেকে দেখলাম যে গ্রুপে প্র্যাকটিস ফাইল নাই, অমুক নাই তমুক নাই। প্রথম ক্লাসে তো আমরা প্র্যাকটিস করি নাই, যেরকম আজকের ক্লাস থেকে আমরা মোটামুটি অনেক কিছু প্র্যাকটিস করতেছি। আমি করব কি, ওগুলো আপলোড করে দিব যাতে আপনারা নিজেরাই প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো এরপরে আচ্ছা, না ভাই আমি নিউ, আচ্ছা ওকে ওকে। সো কাইন্ডলি একটা কাভার পেজটা কিভাবে করলেন দেখান, আর একটা বলছেন ব্ল্যাঙ্ক পেজ মতো। আচ্ছা, এই অংশটা হয়তো বা আপনি বুঝেন নাই, কাভার পেজ ব্ল্যাঙ্ক পেজ। আচ্ছা, এই পেজটা একটু বাদ দেই। ওকে, তাহলে এই ফাইলটা আমি বাদ দিলাম, নতুন করে একটা নিলাম।
টেস্ট ফাইল নাম দিলাম, এটা যেহেতু এটা ডিলিট করে দিব, টেস্ট। ওকে, সো প্রথমে বাই ডিফল্ট প্রথম যে সেটিংসটা শুরুতে করলাম, এই সেটআপ পেজ সেটআপটা তো করে নেবেন। এরপরে প্রথম যে কাজটা হবে, একটা কভার পেজ নেবেন, যদি সেটা রিপোর্ট হয় ইত্যাদি ইত্যাদি হয়। আর যদি কভার পেজ না থাকে তখন তো আলাদা ব্যাপার। সবসময় যে কভার পেজ থাকতে হবে এমন কিছু না। তো যদি কভার পেজ থাকে তখন আমরা কভার পেজ নিব। তো এখানে ইনসার্ট ট্যাব থেকে কভার পেজ, এখানে আপনার দেখেন বাই ডিফল্ট অনেকগুলো ডিজাইন আছে। তো এই ডিজাইন থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। আর যদি মনে হয় যে এখান থেকে নিবেন না, তাহলে যে কোনো একটা কভার পেজ আপাতত এখান থেকে নিবেন। নেওয়ার পরে মানে আপনি যদি কাস্টমাইজ করতে চান সেটা কাস্টমাইজ করতে পারবেন। মনে করেন যে আমি একটা কভার পেজ নিলাম এখান থেকে, এটা নিলাম, ওকে। নেওয়ার পরে যদি কাস্টমাইজ করতে চান তাহলে আগামীকাল ক্লাসে দেখাবো কাস্টমাইজ কিভাবে করবেন। এইটা হলো প্রথমত কভার পেজ নেওয়ার সিস্টেম। এরপরে বাকি এই যে পেজ। সো এবার আসি ব্ল্যাঙ্ক পেজ কিভাবে নেবেন। যদি এখানে কোনো কিছু লেখা থাকে, আমি একটা লেখা নিয়ে আসি, ওকে। এটা কি ছিল, অ্যালাইনমেন্টটা ঠিক নাই, অ্যালাইনমেন্টটা ঠিক করে। আচ্ছা, এখান থেকে পেজ ব্রেক দিবেন কি করে। এই পেজে আর এখন লিখতে চাচ্ছি না, পরবর্তীতে লিখবো, বা এই পেজে আর কিছুই লিখতে চাচ্ছি না, এমন যদি সিচুয়েশন হয় যেটা আমার পরবর্তী পেজে লিখতে হবে, তখন আমার ইনসার্ট ট্যাব থেকে পেজ ব্রেক করে দিব, ওকে। আবার যদি এমন হয় যে ব্ল্যাঙ্ক পেজ কেন নিব সেটা একটু দেখি। আচ্ছা, ধরে নেন এরকম লেখা হয়ে গেছে, এখন আপনার দুইটা পেজের মাঝে একটা ইমেজ ইনসার্ট করতে হবে। তাহলে ইমেজটা আপনি ইজিলি ভাবে ইনসার্ট করে দিতে পারবেন, বাট আপনার মনে হলো যে সেই ইমেজটা শুধুমাত্র আপনি একটা পেজে রাখবেন। এমন একটা সিচুয়েশন হলো যে শুধুমাত্র একটা পেজে রাখবেন, তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে ব্ল্যাঙ্ক পেজের উপরে ক্লিক দিতে হবে। সো দেখেন, এই পেজে ডাটা আছে, এই পেজে ডাটা আছে, ওকে। সো আমার এখন মাঝের একটা পেজ ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই পেজে আমি এখন ইমেজ ইনসার্ট করে এখানে যদি একটা ফ্লো চার্ট, অনেক সময় ফ্লো চার্ট তৈরি করতে হতে পারে, ওকে। সো আমরা এই পেজে এখন ফ্লো চার্টটা তৈরি করে নিব, বা আমাদের কোনো কাজ যেটা যা প্রয়োজন ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে নিলাম। সো ভাইয়া, তো বা ক্লিয়ার, হ্যাঁ। আমাকে হেডারের ওটা একটু দেখাবেন। হ্যাঁ, হেডারেরটা অবশ্যই। কিভাবে হ্যাঁ, বড় অবশ্যই। করতে হবে আর ওখানে লিখতে কিভাবে হবে? হেডারে কি দেখবো আমরা, একটু ক্লিয়ার করেন। হেডারটা যেরকম থাকে, মানে নর্মাল যে পয়েন্টটা থাকে তার থেকে যদি একটু বড় হেডার ক্রিয়েট করি, তাহলে ওখানে মানে আমার কার্সরটা নিচে নেমে যাচ্ছে, ওটা উপরে উঠাবো না, ওটা হচ্ছে না। আচ্ছা, হেডারে যাই, না হলে বুঝবো না। হেডারে যদি আমি বড় হ্যাঁ। করে নেই প্রথম, ইনসার্ট ট্যাব থেকে, আচ্ছা, লেআউট ট্যাব থেকে মার্জিনটা বড় করে নেই, ধরে নিলাম যে এখান থেকে 1.5। টপ টপ মানে এটা হেডার বোঝাচ্ছে, ওকে। সো একটু বড় করে নিলাম এইখানে। এটা কি করলাম একটু দেখি। এই যে হেডারের উপরে এসে ডাবল ক্লিক করে দিবেন, তাহলে হেডারটা এনেবল হয়ে যাবে। এখন কিন্তু হেডারটা এই অবস্থায় হেডার ফুটার ডিসেবল থাকে না। সো হেডার যদি এনেবল করতে চান তাহলে হেডারের উপরে এসে ডাবল ক্লিক করবেন। তো এই জায়গায় এখন কি করব বলেন। ও ভাইয়া, আপনি হচ্ছে ইয়ার মার্চ থেকে নিয়েছেন, আমি হেডারে ক্লিক করে ওটা ইয়াটা বাড়াচ্ছিলাম, পয়েন্টটা বাড়াচ্ছিলাম। ও, হেডার এখানে। ফ্রম টপের যে, হ্যাঁ, এই জন্য কার্সরটা আমার নিচে চলে যাচ্ছিল, আপনাদের যেরকম উপরে আসছে না, ওটা নিচে চলে যাচ্ছিল। আচ্ছা, আমি শুরুতে আপনাকে হেডার সেট করে নিতে হবে যে আপনি হেডার কত রাখবেন। জি, থ্যাংক ইউ ভাইয়া। আর আরেকটা কোয়েশ্চেন আছে, আমরা যে প্র্যাকটিস ফাইলের মধ্যে ওই সব ফাইলগুলো তো পাবো না, ওটা দেখে দেখে হ্যাঁ, প্র্যাকটিস করতে প্র্যাকটিস পারবো। ফাইলের ভিতরে আমি যে ফাইলগুলো দেখাবো প্র্যাকটিস করানো, যেরকম আজকের কথা বলি, আমি দেখালাম এখান থেকে আপনারা প্র্যাকটিস ফাইল পাবেন অনেক অনেক। বাট এইগুলো তো আর আমার মনে হয় না আপলোড করার প্রয়োজন আছে। নিজেরাই প্র্যাকটিস করে নেবেন, যে কোনো একটা গিগ ওপেন করবেন দেখবেন। বাট আমি যদি স্পেসিফিক কোনো ফাইল দিয়ে প্র্যাকটিস করানো দেখায়, যেরকম আমি আমার ক্লায়েন্টের ফাইল দিয়ে, অনেক ফাইল আছে যে ফাইল দিয়ে দেখাবো, ওকে। একদম এই এমএস ওয়ার্ড যখন শেষ করব তখন একটা ক্লাস, মানে একটা দেখাবো যে একটা ক্লায়েন্টের ফাইল যেটা এমএস পিডিএফ ফাইলকে এমএস ওয়ার্ড, যদি সেটা পিডিএফ টু এমএস ওয়ার্ড কনভার্ট, সেইখানে দেখাবো। সো ওইখানে যদি আমার কোনো ক্লায়েন্টের ফাইল নিয়ে আসি তাহলে সেটা অবশ্যই আপলোড করে দিব। সেগুলো আপনি প্র্যাকটিস ফাইলে পাবেন। ভাইয়া, দাদা বলছি, এই গিগ গুলো কোথা থেকে? আমার তো হচ্ছে অ্যাকাউন্ট নাই ফাইবারে। অ্যাকাউন্টটা এই আমারও গিগ এখানে গুলো নাই।
আমি আবারও দেখাই, অ্যাকাউন্ট আমারও এখানে নাই, আমি ফাইবারে চলে গেছি, fiverr.com। এখানে দেখেন আমার অ্যাকাউন্ট নাই, এই যে সাইন ইন লগ ইন হ্যাঁ। করতে বলতেছে। এখানে একটা সার্চ বার আছে, এই সার্চ বারে আসে এমএস ওয়ার্ড লিখবো, লিখলে নিচে এই যে শো করবে ফরম্যাটিং, আমি জাস্ট এমএস ওয়ার্ডেই শুরু করি। এই যে এখানে এই যে অনেকগুলো গিগ পাচ্ছি, যে কোনো একটা গিগ মনে করলেন যে আপনি প্রথম গিগটা, ওকে। ইনি কাইন্ডলি ফরম্যাটিং কি কি কোড আচ্ছা, ওকে। আমি প্রথমটা ওপেন করলাম, একটু নিচে আসবেন, এটা টাইটেল আছে, একটু নিচে আসি। এই যে ইমেজ দেখা যাচ্ছে, ইমেজের উপরে ক্লিক দিলাম, এটা একটা ভিডিও নো। আমি তখনই অন কাজ করব যেটা এখানে কমেন্টস ওপেন হয়। এটাও ওনার একটা ইমেজ, এটা তো নাও থাকতে পারে, শুধুমাত্র 3-4টা। আচ্ছা, একটু লোডিং নিচ্ছে, দাঁড়ান। কোথায় আসবেন আবার দেখায়, একটু নিচে এসে যখন ইমেজ দেখবেন, এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এই যে। সো আচ্ছা, এটা হয়তো বা অনেক বড় ফাইল, যে কারণে ওপেন হতে লোডিং নিতে সমস্যা হচ্ছে, এই যে। সো না, আচ্ছা এখানে খুব বেশি কিছু পেলাম না, আরেকজনের ওপেন করে দেখি, সময় কম হাতে। এই যে এনার অনেকগুলো আছে। সো প্রথম এনার হলো কাভার পেজ, এটা মানে গিগের পেজ, এখানে কোনো কিছু না। নেক্সট, এখান থেকে দেখবেন যে যদি কমেন্টস শো করে, এটাতেও শো করলো না, এটাতেও শো করলো না। তো এগুলো থেকে এগুলো লোড নিলেই আপনি ইজিলি ভাবে দেখতে পাবেন, যেটা লোড নিচ্ছে না, হয়তো বা ফাইলের সাইজ বড়। লোড নেওয়ার পরে আপনি এগুলো দেখতে পাবেন, এই ফাইলগুলো যেরকম আমি এটাতে দেখাচ্ছিলাম, ওইসে এই ব্যক্তিরে দেখাচ্ছিলাম। সো কিভাবে বুঝবেন আবার একটু শর্টে ধারণা দেই। প্রথম ইমেজটার উপরে ক্লিক দিলাম, এই যে এখানে নিচে দেখবেন যে কমেন্টস শো করে আছে, সরি, এখানে শো করবে, ওয়েট। আচ্ছা, এই যে শো করতেছে, দেখছেন? একটা এই চলে আসছে, এই যে শো করতেছে। এই যে 4.7 স্টার রিভিউ দিচ্ছে, 1 বছর আগে কি লিখছে সেটা শো করতেছে। এইগুলো হলো ক্লায়েন্টের কাজ, ওকে, ক্লিয়ার। নেক্সট। জি দাদা ভাই। দাদা বলছিলাম, ধরুন ভুলবশত একটা ব্ল্যাঙ্ক পেজ পড়ে গেছে ওয়ার্ড বুকে, ঠিক আছে? তো ওইটা আমি ডিলিট করবো কিভাবে? কি পড়ে গেছে বুঝিনি। ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ পড়ে গেছে, ওকে। হ্যাঁ, হ্যাঁ। ধরুন আমরা নিজেরাই দিয়েছি, এবার লাগবে না, পরবর্তীকালে দেখলাম যে ওটা আর লাগবে না, তাহলে ওইটা আমরা কোথায় ডিলিট ছিলাম করবো কি আমরা? করে? এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে ফেলছিলাম, ওকে, পরে হেডার বাড়ানোর কারণে মেবি এখানে চলে আসছে, ওকে। তো হুম। ব্ল্যাঙ্ক পেজ যখন দিয়ে ফেলবেন লাস্টে এখানে এসে, আচ্ছা বাই ডিফল্ট আপনি যদি সেভ বা এটা কেটে না দেন, তাহলে তো আন্ডু করলে ইজিলি ভাবে চলে আসবে, ওকে। যখন আপনি মানে এই দেখেন, ওই আচ্ছা, এখানে দেখেন আন্ডু করে দিলাম, ওকে ওকে, যে কাজগুলো করছি এখান থেকে তো চলে আসছে, এখন দেখেন আর ব্ল্যাঙ্ক পেজ হুম। নাই। মানে আচ্ছা। ভুলবশত, আচ্ছা আবারও দেখাই, এখানে ভুলবশত আমার ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেছে। হুম, আবার হুম। এখান থেকে আন্ডু করে দিলাম, এখান থেকে তো সলভ হয়ে গেল। আবার যদি সেভ হয়ে কেটে দিলাম, তখন কি করতাম, তখন ওই সেম ভাবে ব্যাক স্পেস দিয়ে আপনি নিয়ে আসবেন। এই যে আবার ধরুন অনেকগুলো মানে এরকম লিখলাম, 4-5টা পেজ লিখেছি, এবার মধ্যখানে দেখতে পেলাম যে এই পেজটা আর লাগবে না, তখন তো আন্ডু করলে এগুলো সব আগের গুলোও চলে যাবে, সেই আহ ক্ষেত্রে বলছি। ওকে, তাহলে আরেকটা সিস্টেম দেখাই, এটা বাই এটা আছে, ওকে। এটা হুম, আমি প্রিন্টে যাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এটার কিন্তু এই পেজ, প্রথম পেজ কাভার, দ্বিতীয় পেজে আমার কোনো কিছু আছে, কন্টেন্ট আছে। হুম, হুম, তৃতীয় পেজে কন্টেন্ট নাই, চতুর্থ পেজে কন্টেন্ট আছে, তাই তো? হুম। এবার আসি, এই ধরনের ব্ল্যাঙ্ক পেজ যদি আপনি ডিলিট করতে চান, তাহলে কি করবেন? আপনি ভিউ ট্যাব থেকে চলে আসবেন আর নেভিগেশন প্ল্যান এই টুলটাতে, ওকে। ওকে। আবারও বলি, আমরা হোম ট্যাবে আছি, ভিউ ট্যাবে যাব, নেভিগেশন প্ল্যানের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখানে হেডিংস দেখাচ্ছে, পেজের উপরে ক্লিক দিবেন। পেজের উপরে ক্লিক আচ্ছা। দেওয়ার পরে আপনার পেজগুলো সবই শো করবে, দেখেন প্রথমটা আছে কাভার পেজ, দ্বিতীয় পেজে আপনার কন্টেন্ট আছে, তৃতীয় পেজটা ব্ল্যাঙ্ক, তাই না? হুম, এই হুম। তৃতীয় পেজটার উপরে কার্সেলটা রেখে কিবোর্ড থেকে ডিলিট বাটনটা প্রেস করবেন। তো এখন আচ্ছা, দেখেন চলে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? তবে হ্যাঁ বলে রাখি, ওই ব্ল্যাঙ্ক পেজে যদি কোনো কিছু থেকে থাকে, যদি একটা টেক্সটও থেকে থাকে, তাহলে কিন্তু ডিলিট হবে না, কারণ ওটা ব্ল্যাঙ্ক না। আচ্ছা, একটা আচ্ছা। টেক্সটও যদি থেকে থাকে, তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক হবে না।